নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম প্লাস। পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিংহর ভাগ্য ঝুলে রয়েছে আদালতে। নথি চাওয়া হলেও মন্ত্রী সময় পাঠাননি, ইডির তরফে সওয়াল করা হয়েছে। নথি চাওয়া হলেও কেন সময় মতো দেননি প্রশ্ন করেছেন বিচারক। কি হবে চন্দ্রনাথ সিংহের, রেল না জেল? রায়দান হবে মঙ্গলবার। গ্রাম থেকে শহর একাধিক রাস্তার অবস্থা বেহাল। শহরের রাস্তার হাল কেমন তা দেখতে গিয়ে শুক্রবার প্রশ্নের মুখে পড়তে হলো মেয়র ফিরহাদ হাকিমকে। অর্থাৎ একদিকে যখন বেহাল রাস্তা নিয়ে মানুষের ক্ষোভের মুখে মেয়র, অন্যদিকে পুজো কি তাহলে বৃষ্টিতে পণ্ড হয়ে যেতে পারে? কেন এই প্রশ্ন উঠছে? কারণ পুজো এবার সাথী হতে চলেছে ছাতা আর রেনকোট। ওই দুটি না থাকলে নাকি পুজোয় বেরোনো মুশকিল, তেমনটাই তো বলছে হাওয়া অফিস। এর পাশাপাশি আমরা আলোচনা করব শুল্কের পর ট্রাম্পের ভিসা বোমা। H-1B ভিসা আরো দামি, গুনতে হবে $1 লক্ষ। তথ্য প্রযুক্তি শিল্পের এই উদ্বেগ নিয়েও আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু মূল আলোচনায় ঢোকার আগে এই মুহূর্তের যে খবরের দিকে আমরা শুরুতেই নজর রাখবো, কর্মীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে কোটশিলা স্টেশন। পুরুলিয়ার কোটশিলা স্টেশনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কোটশিলা স্টেশনে দেখতে পাচ্ছেন আপনারা, কর্মীরা চড়াও হয় কোটশিলা স্টেশনে এবং পুলিশ আটকানোর চেষ্টা করলে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়ে যায়। পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকেন আন্দোলনকারীরা এবং সেখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা আহত হন এবং পুলিশের তরফে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করতে হয়, কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। Follow. কাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কুর্মী সমাজের নেতাদের, যাদের পদবী মাহাতো, যেভাবে পুলিশি অত্যাচারের শিকার হলেন এবং এন্টার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সমস্ত কুর্মী গ্রামগুলোতে এক্সিট এবং এন্ট্রান্সে পুলিশের নাকা বসিয়ে দেওয়া হয়েছে, রোগীকে বেরোতে দেওয়া হচ্ছে না। আমি এর নিন্দা করি এবং এইভাবে প্রান্তিক মানুষ, অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে থাকা মানুষ, ভারতবর্ষের যে কোনো নাগরিক, পশ্চিমবাংলার যে কোনো নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার। শুভেন্দু অধিকারী এই সমস্ত কথাবার্তা বলছেন, কিন্তু শুভেন্দু অধিকারী যদি সত্যি পুলিশি নির্যাতনের শিকার হয়ে থাকেন, যে কথাটা তিনি বলছেন, তাহলে ভারতীয় জনতা পার্টির লোকাল লিডারশিপের আন্দোলন কোথায় সেখানে? আসলে বিষয়টা হচ্ছে সবকিছুকে রাজনৈতিকভাবে টেনে আনা শুভেন্দু বাবুদের স্বভাব। গোটা ভারতবর্ষ জুড়ে আদিবাসীরা যেভাবে বিজেপির বিভিন্ন সরকারের দ্বারা নিপীড়িত, যেভাবে আদিবাসীরা তাদের জমির অধিকার হারাচ্ছেন, যেভাবে আদিবাসীদের জমি দখল করে সেগুলো বড় বড় শিল্পপতিদের পায়ে অর্পণ করা হচ্ছে, তো যারা কর্মী থেকে শুরু করে প্রত্যেকে যারা আছেন, আমাদের বাংলায় তো জাতের রাজনীতি হয় না, কিন্তু প্রত্যেকে যারা জঙ্গলমহলের মানুষ, যারা আদিবাসী ট্রাইবেলরা আছেন, সেটা চাবলার ট্রাইবেল হোক বা জঙ্গলমহলের ট্রাইবেল হোক।
অবশ্যই এই পরিস্থিতির আপডেটের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু তার পাশাপাশি আজকের আলোচনার বিষয় প্রথমেই প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ড। আদালতে ঝুলে রইল চন্দ্রনাথ সিংহর ভাগ্য। কারামন্ত্রীকে 7 দিনের জন্য হেফাজতে চেয়ে পাঠিয়েছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, নথি চাওয়া হলেও তা সময় পাঠাননি চন্দ্রনাথ সিংহ। চার্জশিটের পর তড়িঘড়ি নথি জমা দেন। বোঝাই যাচ্ছে উনি কতটা প্রভাবশালী। পাল্টা চন্দ্রনাথ সিংহর আইনজীবীর বক্তব্য, ইডি বেশ কিছু তথ্য চেয়েছিল যা কম সময়ে দেওয়া যায় না। দেখুন, কারামন্ত্রীর কি কারাবাস হবে নাকি জামিন পাবেন? শনিবার এই বিষয়টির দিকেই নজর ছিল রাজ্যবাসীর। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হলেও রায় ঘোষণা হবে মঙ্গলবার দুপুর 2টায়। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিটে প্রায় 13 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের দাবি করেছে ইডি। এদিন শুনানির শুরুতেই কারামন্ত্রীকে হেফাজতে পাওয়ার জন্য জোরদার সওয়াল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চন্দ্রনাথ সিংহকে প্রভাবশালী বলেও কোর্টে দাবি করেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি বলেন, গত বছর চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 41 লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন, একাধিকবার সমন পাঠানো হয় কারামন্ত্রীকে। 41 লক্ষ টাকার উৎস জানতে চাওয়া হয়েছিল। এই সব প্রশ্নের উত্তর পেতে হেফাজতে নেওয়া অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি ইডির আইনজীবী এও বলেন, চন্দ্রনাথ সিংহর তরফে দাবি করা হয় ওই বিপুল টাকা কৃষিকাজ ও অন্যান্য রোজগার থেকে এসেছে। বলেছিলেন চাষ ও ফলনের থেকে পাওয়া কিছু টাকার হিসাব দেখাতে পেরেছেন তারা, কিন্তু সবটা নয়। বয়ান রেকর্ডের সময় প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি চন্দ্রনাথ সিংহ। সে সম্পর্কে বিশদে জানতে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। ইডির আইনজীবী আরও দাবি করেন, চন্দ্রনাথ সিংহর নামে যে আয়কর জমা দেওয়া হয়েছিল তাতেও একাধিক লেনদেন বা টাকার উৎস অন্ধকারে রাখা হয়েছিল। জমি সংক্রান্তও একাধিক তথ্য পাওয়া গেছে। এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনহার মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অনুপ্রেরণায়, অনুমোদনে হয়েছে। সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয়। তবে তদন্ত চলছে, ইডি নড়ে চড়ে বসেছে। তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, হতাশ করেছে, কিন্তু এখনো আস্থা আছে, যদি কিছু করতে পারে ইডি সিবিআইও করবে। এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, চন্দ্রনাথ সিংহ বলেছিলেন তার চাষবাস ও রিয়েল এস্টেট থেকে টাকা এসেছে, যা সন্দেহজনক। আমরা এ সংক্রান্ত নথি পাইনি, উনি দেখাতে পারেননি। আমরা আরও নগদ লেনদেনের হদিশ পেয়েছি, তার জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যে নথি পাওয়া গেছে তা চন্দ্রনাথ সিংহর হেফাজত হওয়ার জন্য যথেষ্ট। উনি শুধু প্রভাবশালী নন, রাজনৈতিক ক্ষমতাশালী। কারণ চার্জশিট জমা দেওয়ার আগে তিনি কোনো নথি দিচ্ছিলেন না। এর থেকেই বোঝা যায় তার প্রভাব কতটা। চন্দ্রনাথ সিনহা তৃণমূলের নেতা, একটা পাক্কা চোর এবং তৃণমূল এই দুটো সমর্থক। মানুষের টাকা মেরেছে, এদের জেলে যেতে হবে। এদিন চন্দ্রনাথ সিংহর আইনজীবী পাল্টা দাবি করেন, তথ্য প্রমাণ ও নথি নিয়ে মুখোমুখি বসানোর প্রয়োজন নেই, তদন্তের জন্যও হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। চার্জশিট জমা দেওয়ার পর আবার পিছন ফিরে পুরনো কি তদন্ত করতে চাইছে? ইডি বেশ কিছু তথ্য চেয়েছিল যা কম সময় দেওয়া যায় না। এই তথ্য হাতের কাছে থাকে না। প্রথমে একটা জানা গেল নাকি এরকম হয়েছে, তারপরে 11 মাস কোনো কিছু নেই, হঠাৎ একেবারে কাস্টাডিতে নিতে হবে। সেটাই তো আমরা বলছি, যে শীত ঘুমে চলে যাওয়া, শীত ঘুম ভেঙে ওঠা, নরেন্দ্র মোদী এসে ভোট 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 কিছু বলে যাওয়ার পর হঠাৎ তারপর নড়ে বসা। চন্দ্রনাথ সিংহের ভাগ্যে কি আছে জানা যাবে মঙ্গলবার। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। মঙ্গলবার কি হবে অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে আমি আলোচনার শুরুতে বিক্রমের কাছে যাব। বিক্রম, যে বিষয়টা আমরা আজকে দেখলাম, এই যে নথি নিয়ে গড়িমসি সেখানে ইডি সওয়াল করেছে, যে সওয়াল ইডি করেছে তার প্রেক্ষিতে একেবারে বিচারকও প্রশ্ন তুলেছেন যে কেন নথি আপনারা দিলেন না। অর্থাৎ এখান থেকে যেটা সামনে এসেছে যে কিছু তো ডকুমেন্টস থাকবে, যদি সেই ডকুমেন্টসগুলো দেওয়া না হয় তাহলে এটা বুঝতে হবে যে সেটা ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়নি। আর এখানেই মানে বিচারক যে প্রশ্ন করছেন যে বিএলআরও অফিস কি আয়করের নথি দেয়, তাহলে আপনারা নথি দেননি কেন? দেখুন, নথি যদি না দেয় সেটা আমাদের আইনের ভাষায় অ্যাডভার্স ইনফারেন্স ধরা হয় এই ক্ষেত্রে। এখন নথি কেন দিচ্ছেন না সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে এটা ঘটনা, ওনার অ্যাকাউন্টে যে পরিমাণ ক্যাশ ট্রানজ্যাকশান হয়েছে
এটা কিন্তু একটা ইনভেস্টিগেশন হওয়া সত্যিই উচিত, এবং ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমি মনে করি ভালোই ইনভেস্টিগেশন করছে, কারণ এত পরিমাণ ক্যাশ ট্রানজ্যাকশন কারোর অ্যাকাউন্টে হলে সেটা কিন্তু যে এজেন্সিগুলো আছে ভারতবর্ষে তাদের নজরে আসবে। যে কোনো অ্যাকাউন্টে যদি 10 লাখ টাকার ওপরও যদি ক্যাশ ট্রানজ্যাকশন হয় না, সেটা রিপোর্ট হয় যে কোনো মানুষের, তার আয়কর এগুলো ভেরিফিকেশনের জন্য যায়। ওনার অ্যাকাউন্টে যে পরিমাণ ক্যাশ ট্রানজ্যাকশন হয়েছে এটা ইনভেস্টিগেশনে আসবে, এবং তথ্য চাইবার অধিকার যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির আছে, কারণ ওনার ইনকাম ট্যাক্স কী আছে, উনি যে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন, ওনার ইনকাম ট্যাক্সের রিটার্নটা কি উনি দেখান, কীরকমভাবে ওনার ট্রানজ্যাকশন হয়। প্রত্যেক মানুষকে যেমন ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়, তাদের যদি হিউজ অ্যামাউন্ট অফ টাকা ঢোকে তাকে কিন্তু তার অডিট করাতে হয়। যারা যারা ধরুন এই ইন্ডিভিজুয়াল আছেন, প্রফেশনালস আছেন, তাদেরকে অডিটও করাতে হয় একটা সার্টেন অ্যামাউন্টের পরে। আমি যতটা জানি 50 লাখের ওপর যদি হয় তাকে অডিট করিয়ে জমা দিতে হয়। তো বিক্রম, এখান থেকে তো মন্ত্রী যেটা দাবি করেছেন, যে মানে মন্ত্রীর আইনজীবী যেটা দাবি করেছেন, চাষবাস রিয়েল এস্টেট থেকে সেই টাকা এসেছে। দেখুন, রিয়েল এস্টেট থেকে যদি এই টাকা এসে থাকে তাকে তো ইনকাম ট্যাক্স রিটার্নে কিছু তো একটা দেখাতে হবে। সেইটা কোথার থেকে তিনি দেখিয়েছেন, কিভাবে দেখিয়েছেন, কি অ্যাকাউন্টে দেখিয়েছেন, কি হেডে দেখিয়েছেন, এই সব প্রশ্নগুলো কিন্তু ইনভেস্টিগেশনে আসবে। এগুলো না এড়িয়ে উনি যেতে পারেন না, এবং যদি উনি সেই কাগজপত্রগুলো না দেখান বা সেগুলো যদি না ইডির কাছে প্রডিউস করেন, তাহলে কিন্তু ওনার বিরুদ্ধে অ্যাডভার্স ইনফারেন্স কোর্ট নিতে পারে। কারণ একটা ইনভেস্টিগেশন হলে পুরোপুরি তাকে ইনভেস্টিগেশনে কোঅপারেশন করতে হয়, যেটা আমি দেখে বুঝতে পারছি চন্দ্রনাথবাবু উনি কিন্তু কোনো রকমভাবেই ইনভেস্টিগেশনে কোঅপারেট করতে চাইছেন না। উনি জমি বিক্রি করে টাকা পেতেই পারেন, সেটা অসুবিধা নেই, কিন্তু কোন জমি বিক্রি হয়েছে, তার লেনদেন কি হয়েছে, তার ট্রানজ্যাকশন কি হয়েছে, তার এন্টায়ার হিসাব বা যাকে অ্যাকাউন্টস বলে, প্রত্যেকটা জিনিস কিন্তু যে কোনো অথরিটির চাইবার অধিকার আছে, বিশেষ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আছে, যখন এত বড় অ্যামাউন্টের একটা টাকা তার অ্যাকাউন্টে ঢুকে গেল। সেই জন্য এটা যদি তিনি না দেন তাহলে কিন্তু কোর্টের কাছে এটা কিন্তু অ্যাডভার্স ইনফারেন্স হিসাবে কোর্ট কিন্তু ট্রিট করতে পারে। আমরা জানি না মঙ্গলবার দিন কোর্টে কি রায় হবে ওনার। অবশ্যই মঙ্গলবারের দিকে আমাদের নজর রয়েছে। অন্য প্রশ্নটা দেখুন, সেটা হচ্ছে আজকে চন্দ্রনাথ সিংহ বেরিয়ে আসার পর তিনি বলছেন, আমি প্রভাবশালী নই, আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আছে, থাকবে। তাহলে সেখানে তো সব রকম সহযোগিতা তিনি করবেন, তথ্য দিয়ে, নথি দিয়ে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেখানে এই নথি দেওয়া নিয়েই তো যত গড়িমসি। যে অভিযোগটা ইডির আইনজীবী করছেন, যে অভিযোগটা ইডির আইনজীবী এর আগে চার্জশিটে দাবি করেছেন, রাজ্যের কারামন্ত্রী, তিনি একজন মন্ত্রী, এর আগে তার বাড়ি থেকে প্রায় 13 কোটি টাকার এই যে বেআইনি আর্থিক লেনদেন, সেটা ইডি চার্জশিটে দাবি করেছিল। বাড়ির কথা বললাম, সেখানে বলি বাড়িতে তল্লাশি চালিয়ে গত বছর 41 লক্ষ টাকা উদ্ধার হয়। সেগুলোর হিসেব কি, সেটা তো তিনি দিতে পারেননি, তাই তো এতগুলো প্রশ্ন উঠছে, ইডি দাবি করছে। আমি আপনাকে দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে আইনিভাবে যা যা প্রসেস হবে এবং শেষ পর্যন্ত যদি তার সাজা হয় সেই সাজা হোক, সেখানে কারো কিছু বলার নেই। কিন্তু একই সঙ্গে আমার মনে পড়ছে, আজকে এই মুহূর্তেই মনে পড়ছিল যে এই যে শিক্ষা দুর্নীতি, এই শিক্ষা দুর্নীতিতে কিন্তু আরও একাধিক নাম এরকম জড়িয়েছিল। সেই ধরুন উত্তর কলকাতার একজন খুব নামী নেতা চিনু হাজরা, হ্যাঁ, তো সেই চিনু হাজরা বা বিশ্বজিৎ কুন্ডু, কালনার বিধায়ক, যাকে কেক কুন্ডু নাম হয়েছিল, যার যিনি অন ক্যামেরা বলেছিলেন আমি 62 জনকে চাকরি দিয়েছি, এবং তারা পরবর্তীকালে কিন্তু বিজেপিতে জয়েন করেছেন। এবং আমরা এটাও দেখেছি যে বিগত বেশ 1 বছরের মধ্যেই আমরা দেখেছি অন্তত 4টে রাজ্যে বিজেপি শাসিত বা বিজেপির সঙ্গে অ্যালায়েন্স রয়েছে এরকম শাসিত 4টে রাজ্যে এরকম শিক্ষা দুর্নীতি হয়েছে। আমরা এটাও দেখেছি যে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে, নারায়ণ রাণা থেকে আরম্ভ করে, ছাগন ভুজবল থেকে আরম্ভ করে, এরকম বহু লোক যাদের আরও অনেক বিপুল টাকার দুর্নীতি যেখানে অভিযোগ ছিল, তারা যখনই বিজেপিতে জয়েন করেছেন তখন তাদের শুধু সমাদরে বরণ করা হয়নি, তাদেরকে পদ দেওয়া হয়েছে। তার মানেটা কি, যে এই ধরনের অভিযোগগুলো যখন হচ্ছে সেখানে স্বচ্ছভাবে তদন্ত হোক এবং ইডি সিবিআই স্বচ্ছ তদন্ত করুক, এটা সকলে চায়। কিন্তু সেই ক্ষেত্রে সেই স্বচ্ছতা কি বজায় কোথাও থাকছে, নাকি ইডি সিবিআই কে কোথাও রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে? বেশ, এটা তো রাজনৈতিকভাবে প্রশ্ন আপনি অর্ণব করলেন, কিন্তু একদম অর্ণব আপনি বলবেন, কিন্তু যখন আপনি মহারাষ্ট্র সহ অন্য রাজ্যের উদাহরণ টেনে আসছেন, তখন এই রাজ্যের কথা তো বলতে হবে যে বেলাগাম ভাবে শিক্ষায় নিয়োগ দুর্নীতি হয়েছে। আমরা একের পর এক দেখে এসেছি। তৎকালীন শিক্ষামন্ত্রী তিনি এখনো জেলে রয়েছেন। গতকাল এসএসসি প্রাক্তন চেয়ারম্যান, যিনি প্রথম সাক্ষী দেন এই নিয়োগ দুর্নীতিতে, তিনি বলেন বেআইনি নিয়োগের জন্য প্রচন্ড চাপ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়, তাই জন্য আমি পদত্যাগ করি।
আমি তো বললাম যে এই শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে অন্ততপক্ষে যিনি শিক্ষামন্ত্রী সেই সময় ছিলেন 16 যে কেলেঙ্কারিটা হয়েছে, এবং সেই সময় সেই শিক্ষামন্ত্রীর সঙ্গে যে টোটাল যে সিস্টেমটার মধ্যে আরও একাধিক লোকজন, তাদের প্রত্যেকের এগেনস্টে এরকম চার্জ তৈরি হয়েছে। কেউ জেলে রয়েছেন, কেউ জামিনে ছাড়া পেয়েছেন, কেউ আবার অর্ধেক জামিনে ছাড়া পেয়েছেন, পুরোপুরি জামিন পাননি, এরকম এই প্রসেসটা চলছে। এক্ষেত্রে কিচ্ছু বলার নেই, যেখানে যার এই ধরনের অপরাধ যদি কেউ করে থাকে তার যা সাজা হওয়া উচিত ভারতীয় আইন অনুযায়ী তার সাজা হোক, সেখানে কিচ্ছু বলার নেই। কিন্তু আমি শুধু বলছি যে এই বিচারিতাটা কেন হবে যে অজিত পাওয়ার, যার 70,000 কোটি টাকার কেলেঙ্কারি যার এগেনস্টে ছিল এবং যার এগেনস্টে বিজেপির মঞ্চ থেকে যার বিরুদ্ধে কথা বলা হয়েছিল, আজকে তিনি ওখানে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের একজন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। একটা বিষয় অর্ণব বলুন তো, আপনি বলছেন কেন্দ্রীয় এজেন্সির কথা, দ্বিচারিতার কথা বলছেন, কিন্তু আমি বলছি রাজ্য পুলিশের ক্ষেত্রে এটা নজর এলো না? এই কোটি কোটি টাকার লেনদেন কিভাবে হলো না হলো সেগুলো পুলিশ খতিয়ে দেখবে না একবার? এটাতে কোনো ধোঁয়াশা রয়েছে কিনা, কোনো গ্রে এরিয়া রয়েছে কিনা দেখবে। এবং আমি বলছি যে এই ধরনের ঘটনাগুলোতে রাজ্য পুলিশ বলুন, কেন্দ্রীয় সংস্থা বলুন, তারা সকলেই তো তদন্ত করেন এবং সমস্তটা মিলিয়েই এই অপরাধগুলো ফ্রেম করা এবং আলটিমেটলি অপরাধগুলো প্রমাণিত হয়, এবং প্রমাণিত যদি হয় তার যা সাজা হওয়ার তার সমস্ত প্রভিশন আমাদের ভারতীয় আইনে রয়েছে। সুতরাং সেই আইন অনুযায়ী চলুক। এটা তো বারবার করে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে কোথাও কেউ কোনো জায়গাতেই আটকানোর কোনো জায়গা নেই। আমাদের পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি তো এতদিন জেলে ছিলেন, অনুব্রত মণ্ডল তিনিও জেলে ছিলেন, তো সেখান থেকে তাদের আলটিমেটলি আবার জামিন পেয়েছেন, অর্ধেক জামিন পেয়ে বেরিয়ে এসেছেন। তো আরও এরকম আরও একাধিক নাম আমি করতে পারি যে যারা রয়েছেন, সেক্ষেত্রে কোনো আটকানোর কোনো জায়গা নেই, তাদের কোনো ডিফেন্ড করারও জায়গা নেই। কিন্তু আমি বলছি যে এত বড় বড় কেলেঙ্কারির কথা যে আমি বললাম, ইভেন আপনাকে একটুখানি মনে করিয়ে দিচ্ছি, এই মধ্যপ্রদেশে ভুয়ো অ্যাকাউন্ট 2,500 ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেটাও শিক্ষা দপ্তরে। ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা ঢোকানো হয়েছে, এই জিনিসটাও হয়েছে, এটা এই 3-4 মাস আগের কথা। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি, আমরা ধরুন গুজরাটে ইউনিভার্সিটি গুজরাটের কথা চলে যাবে অর্ণবদা বারবার, কিন্তু এখানে যে বেলাগাম শিক্ষার দুর্নীতি, মানে সেটা আর কোথায় কে বেরিয়ে আসবে আমরা জানি না। আমরা জানি না যে ভারতবর্ষের আর কোথায় প্রায় 26,000 শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে, এইগুলো আমরা জানি না, তার মধ্যে অধিকাংশই যোগ্য। আমি এখান থেকে তরুণজ্যোতির কাছে যাব। তরুণজ্যোতি, অবশ্যই আপনি অর্ণবদা যে কথাগুলো বলছিলেন তার উত্তর দেবেন, কিন্তু আজকে ইডির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে আদালত। কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্যে, মানে আইনজীবীর উদ্দেশ্যে বিচারক তিনি বলেছেন যে 11 মাস সময় পেয়েছিল ইডি, ক্লু পেতে আপনাদের 4 সেপ্টেম্বর এতদিন লাগলো, তাহলে এতদিন নিষ্ক্রিয় ছিলেন কেন? না, প্রথমেই দেবস্মিতা, আমি তো চাইবো অর্ণবদাকে রিকোয়েস্ট করবো, উনি শ্রদ্ধেয় মানুষ, যে উনি চশমাটা কোথা থেকে বানায় একটু আমাকে বলে দিক, আমিও বানাবো, তাহলে আমি কাছে জিনিস দেখতে পাবো না, দূরের জিনিস খালি দেখবো। যাই হোক, দেখো, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি গলায় প্ল্যাকার্ড লাগিয়ে কলকাতার রাস্তায় ঘুরিয়েছিলেন এই বলে যে আমরা সবাই চোর। তৃণমূল নেতারা হয় জেলে থাকবেন নয়তো বেলে থাকবেন, এর বাইরে কিছু নেই। তৃণমূল মানে চোর, এটা প্রতিষ্ঠিত সত্য। তোমার কি মনে হয় পার্থ মানিক এরা করেছে? এরা কারা? যে রাজ্যে সিংহ শাবকের জন্ম থেকে এটা শৌচাগার নির্মাণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া হয় না, সেখানে এটা অনুপ্রাণিত দুর্নীতি। খুব সিম্পল, দেখো, যারা বলছে না, চন্দ্রনাথ সিনহা বলছে কাগজ দেখাবো, কাগজ কোত্থেকে যাবে, দেরি হবে, ওই যারা কাগজ আমরা দেখাবো না যারা বলে, তাদের খালি মনে করিয়ে দিই, আপনাদের কেন আপনাদের পিতৃদেবকেও দেখাতে হবে যদি প্রয়োজন পড়ে, এজেন্সি চায়। আর এই ব্যাপারে একটা খুব মজার ব্যাপার আছে, এগ্রিকালচারাল ইনকাম, খুব মজার জিনিস এটা, জানো তো? এগ্রিকালচার ইনকাম যেহেতু ট্যাক্স ফ্রি, যেহেতু কিছু অসাধু লোক এগ্রিকালচার ইনকামকে ঢাল করে নেয়। ঠিক যেমন তোমার মনে আছে একটা বিখ্যাত ভদ্রলোক, আমাদের এক্স ফিনান্স মিনিস্টার, তিনি তার ব্যালকনিতে টবের মধ্যে ক্যাবেজ মানে বাঁধাকপি করেছিলেন। বাঁধাকপি করে কয়েক কোটি টাকা নাকি তার ইনকাম হয়েছিল ব্যালকনির কিচেন গার্ডেন থেকে। নাম মনে আছে? চিদম্বরম সাহেব। 102 দিন তিনি জেলে ছিলেন INX মিডিয়া কেসের। সুতরাং ল ইজ ভেরি ক্লিয়ার, বি ইউ এভার সো হাই, দ্য ল ইজ অ্যাবাভ ইউ। আর এই চন্দ্রনাথ সিনহা, তোমার খালি চন্দ্রনাথ সিনহার নাম কেন বলছো? বিক্রম আছে, বিক্রম ওই মামলার পার্ট, ওই মামলাটা অ্যাপ্লিকেশন করে আমিও ছিলাম ওখানে, রিপোর্ট ফাইল হয়েছিল, কলকাতা হাইকোর্টে তৎকালীন ডিএসজি রিপোর্টগুলো কলকাতা হাইকোর্টে পড়ে শোনাতেন, এবং তখন তো আমরা শুনেছিলাম চন্দ্রনাথ সিনহার নাম যখন ফার্স্ট আসলো, যদিও সেই মামলা এখন সুপ্রিম কোর্টে স্টে হয়ে পড়ে আছে, চন্দ্রনাথ সিনহার নাম যখন প্রথমে আসলো সাথে আরও 2টো নাম এসেছিল। তোমার দায়িত্ব নিতে হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। ফার্স্ট নাম হচ্ছে বাপ্পাদিত্য, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর। সেকেন্ড নাম হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর হচ্ছে দেবরাজ, মানে অদিতি মুন্সির হাজব্যান্ড। এই দুজনের নাম পরিষ্কার এসেছিল এই চাকরি দুর্নীতির এজেন্ট হিসাবে। চন্দ্রনাথ সিনহার পুরো হিসাবগুলো বারবার তো বলা হয়েছে, উনি বলেছেন এগ্রিকালচার ইনকাম, ইডি বলছে ঠিক আছে বৎস কাগজ দেখাও, তো উনি কাগজ দেখাবেন না কেন? কারামন্ত্রী কারাতে যাবে, এটা হচ্ছে দেওয়ালের লিখন, পরিষ্কার হয়ে গেছে। আর দাদা এতগুলো কথা বলছেন, দাদাকে মনে করে দিই, আমি তো বলি সিবিআই ইডি দুটোই অপদার্থ, দরকারই ছিল না।
সিবিআইডির কি দরকার? ছাত্রছাত্রীরা বারবার চিল্লে যখন বলেছিল মাননীয়াকে মুখ্যমন্ত্রী দুর্নীতি হচ্ছে, চিঠি লিখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বলে যে পার্থ মানিক চুরি করছে। সে চিঠির কপি পাওয়া যায় পার্থর বাড়ি থেকে, মানিকের বাড়ি থেকে। মমতাকে পাঠানো চিঠি কি করে পাওয়া যায়? মানে এটা অনুপ্রাণিত দুর্নীতি ছিল। এতে তো দরকারই হতো না যদি রাজ্য পুলিশ স্টেপ নিত প্রত্যেকটা ক্ষেত্রে, খালি এটা না। তুমি রেশন দুর্নীতির ক্ষেত্রে দেখো, রেশন দুর্নীতি রাজ্য পুলিশের কাছে অভিযোগ, ব্যবস্থা নিলে কিছু হতো না। সম্প্রতি কালকে এটা বেরিয়েছে ম্যাকআউটের কথা দেখো, 837 কোটি টাকার দুর্নীতি। 837 কোটি টাকার দুর্নীতি কারা পেয়েছে? আমরা পাইনি তো, পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অডিট ডিপার্টমেন্ট। তারপরেও কিছু করেনি। আমি লাস্ট বলে শেষ করবো, উত্তর দেবে, নিশ্চয়ই উত্তর দেবে। সিবিআইডির দরকার পড়ে না, রাজ্যটা দেখুক, মমতা বন্দ্যোপাধ্যায় দেখুক। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, যেখানে পুলিশ মন্ত্রী দুর্নীতিগ্রস্ত সেখানে অনুপ্রাণিত দুর্নীতি হবে। বলছে সিবিআইডির দরকার পড়ে না, মানে সিবিআইডির এই নিষ্ক্রিয়তা থেকে যদিও তোমার মানেটা তুমি কি বলতে চাইছো সেটাও বুঝতে পেরেছি। অন্য উত্তর দিন। তরুণ খুব সুন্দর করে বললেন যে চশমা নিয়ে এত সুন্দর করে কথা বললেন, কিন্তু উনি আমার কথাটার উত্তর দিলেন না। উনি যেটা বললেন না, আমি অজিত পাওয়ারের নাম করেছিলাম 70,000 কোটি টাকার দুর্নীতি, তার বিরুদ্ধে অভিযোগ কে তুলেছিল? অভিযোগ বিজেপি তুলেছিল। সেই দুর্নীতি কোথায় গেল? সেই লোকটি কোথায় আছে? সেই লোককে কোথায় এখন? ওয়াশিং মেশিন, মানে ওয়াশিং মেশিন এক্সাম্পল দুর্নীতি হবে না। আমার আমি কিন্তু তরুণ, আমি কিন্তু কোথাও ডিফেন্ড করিনি। আমি কিন্তু এই যে কজন দুর্নীতিগ্রস্ত লোক যাদের নাম আপনিও বললেন, আমি কোথাও ডিফেন্ড করার জায়গাতেই নেই, কিন্তু আমি বলছি আপনি কিন্তু ওখানে ঘুরিয়ে দিচ্ছেন কথাটা, আপনি উত্তর দিচ্ছেন না, আপনি উত্তর দিচ্ছেন না। এখানে পক্ষপাতিত্ব করছে, ঠিক, তাহলে আপনারা কোর্টে গিয়ে সেটা বলুন যে ইডি পক্ষপাতিত্ব করছে, এই তথ্য আছে, বলবে। তার আগে দেখাবো শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালিয়ে যে কথা বলছিলাম যে 41 লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। ইডি সূত্রে দাবি টাকার উৎস নিয়ে সন্দেহ আছে। কোথায় সন্দেহ রয়েছে? অসহযোগিতা করেছেন আপনি। অসহযোগিতার অভিযোগ থেকে প্রভাবশালী তকমা, তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ উড়িয়ে দিলেও চার্জশিটে এমনই সব চাঞ্চল্যকর দাবি করেছে ইডি, যা শনিবার উঠে এলো আদালতের সওয়াল জবাবেও। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় 2024-এর 22 মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। এদিন ব্যাংকশাল আদালতে সেই প্রসঙ্গ তুলে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, 2024 সালে আমরা 41 লক্ষ টাকা ও মোবাইল পেলাম, পরে আরও টাকার হদিশ পাওয়া যায়। চন্দ্রনাথ সিংহ বলছেন কৃষি ও নির্মাণ কাজের দালালির টাকা। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, টাকার উৎস নিয়ে সন্দেহ আছে। এর আগে ইডির সূত্রে দাবি করা হয়, নগদে বিপুল লেনদেনের উৎস হিসাবে চন্দ্রনাথ সিংহ চাষবাসের উল্লেখ করেছেন। সেই জমি কখনো নিজের, কখনো পরিবারের, আত্মীয়দের, এমনকি দূর সম্পর্কের আত্মীয়দের নামেও দেখিয়েছেন তিনি। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ভবনে ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিংহকে অভিযুক্ত দায়ের করে 6ষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই মামলায় চন্দ্রনাথ 55তম অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটের 38 নম্বর পাতার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, চন্দ্রনাথ ও তার স্ত্রী কুন্তলা সিংহর নামে থাকা ইন্ডিয়ান ব্যাংকের যৌথ অ্যাকাউন্টে 2016-র 8ই জানুয়ারি থেকে 2019-এর 18ই নভেম্বরের মধ্যে 1,18,00,000 নগদ জমা পড়ে। নগদের উৎস সম্পর্কে উত্তরে তিনি জানান, এই নগদ টাকা তাঁর এলাকায় সম্পত্তি লেনদেনের কমিশন বা দালালি থেকে আয়, কিন্তু তিনি তাঁর আয়কর রিটার্নে সম্পত্তি লেনদেনের জন্য পাওয়া কমিশন বা ব্রোকারেজ থেকে এই আয় বলে উল্লেখ করেননি। শনিবার ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, তদন্তে সহযোগিতা করছেন না চন্দ্রনাথ সিংহ। তার কাছে আগে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল, তিনি তখন দিলেন না। পরে ক্যালকুলেটিভ ভাবে নথি জমা দিলেন। তার মধ্যে মুরারই কৃষি দপ্তরের ডিরেক্টরের নথি ছিল, যেটা তার কৃষি সামগ্রী সংক্রান্ত। আমাদের ধারণা তিনি রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে সেই সরকারি মেমো জোগাড় করেন। প্রসঙ্গত, শুক্রবারই মুরারই 2 নম্বর ব্লকের পাইকর কিষাণ মান্ডিতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চালানো হয় 6 ঘন্টা ধরে। সূত্রের দাবি, এই কিষাণ মান্ডিতেই ধান বিক্রি করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ইডির তরফে মুরারই 2 নম্বর ব্লকের কৃষি আধিকারিককে চিঠি দেওয়া হয় একাধিক তথ্য জানতে চেয়ে। এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনহার মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অনুপ্রেরণায়, অনুমোদনে হয়েছে। সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয়। তবে তদন্ত চলছে, ইডি নড়ে চড়ে বসেছে।
এদিন আদালতে ইডির আইনজীবী আরও দাবি করেন, চন্দ্রনাথ সিংহর নামে যে আয়কর জমা দেওয়া হয়েছিল তাতেও একাধিক লেনদেন বা টাকার উৎস অন্ধকারে রাখা হয়েছিল। এর আগে ইডির চার্জশিটের 38 এবং 39 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয় 2016 সালে ভারত সরকার ইনকাম ডিসক্লোজার স্কিম চালু করে, যার মাধ্যমে কেউ 45% জরিমানা দিয়ে নিজের না দেখানো সম্পত্তি দেখাতে পারে। এই প্রকল্পে চন্দ্রনাথ সিংহ প্রায় 2 কোটি টাকার সম্পত্তি দেখান, ফলে তার জরিমানার অঙ্ক দাঁড়ায় প্রায় 90 লক্ষ টাকা। চন্দ্রনাথ সিংহ জানান, জরিমানার এই 90 লক্ষ টাকা তিনি ইন্ডিয়ান ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে মিটিয়ে দেন। দীর্ঘ শীত ঘুমের পর ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের বেছে বেছে এমনভাবে তারা একটা পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যাতে একটা নেতিবাচক বার্তা যেন রটে যায়। এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি? তো সেটাই আদালতের মাননীয় বিচারক তিনি সেই প্রশ্ন করেছেন। এদিকে শনিবার ফের নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করে ইডি। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাবের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্থদা, দেখুন, এই যে শিক্ষা দুর্নীতির পাকচক্র শুরু হয়েছিল সেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে, তারপর এই চক্র ঘুরতে ঘুরতে কোথায় এসে পৌঁছলো? যার দায়িত্বে জেল সেই কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের নাম জড়িয়েছে। অর্থাৎ এই জাল কতদূর ছড়িয়ে আমরা জানি না, কিন্তু সাধারণ মানুষ সত্যি তো এটা জানতে চায়। এই যে দুর্নীতির যে পিরামিড, সেই মাথা পর্যন্ত কি কেন্দ্রীয় এজেন্সি পৌঁছতে পারবে? এক্স্যাক্টলি। ফলে এখানে এই চন্দ্রনাথবাবুর ঘটনা থেকে আবার প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতিটা ছিল একটা বড় প্রাতিষ্ঠানিক অপরাধ এবং ষড়যন্ত্র যদি বলা যায়, যে একটার পর একটা মন্ত্রী বিধায়ক সকলেই বেরিয়ে আসছে, তাদের নাম যুক্ত হচ্ছে। কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এটা যে কুণালবাবু একটু আগে বলছিলেন, ভাবটা এমন ঠিক সারদার পরে পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যা গেছে তা যাক। আর এখানে সুপ্রিম কোর্টে 26,000-এর চাকরি চলে যাওয়ার পর এখন শাসক দলের এরকম একটা ভাব আসছে যে যা হওয়ার তো হয়েই গেছে, 26,000-এর গেছে, ফলে ওই এপিসোডটা শেষ, ফলে আবার তদন্তের কি দরকার? কিন্তু মুশকিলটা হচ্ছে এই তদন্তটা যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে হচ্ছে যে কারণের জন্য গত 2 রবিবার ধরেই ছেলেমেয়েরা 35,000 চাকরির জন্য দৌড়াচ্ছিল, সেটাও অসম্পূর্ণ থেকে যাবে, অধরা থেকে যাবে, যদি না এই নেটওয়ার্কটার শীর্ষ পর্যন্ত পৌঁছানো যায়, অর্থাৎ দুর্নীতি কোথার থেকে হয়েছিল সেটা বোঝা যায়। এবং সেটা যদি বুঝতে হয় তাহলে তার জন্য একটা প্রকৃত তদন্ত চাই। এবং সেই তদন্ত যে জায়গায় যাচ্ছে, আমি আপনাকে বলছি যে আগামীকাল সকালে মহালয়া, ফলে মহালয়া এলেই যেরকম মনে হয় না দুর্গাপুজো এসে যাচ্ছে, ফলে ওই ইডি সিবিআইয়ের এই রাজ্যে ছটফটানি দেখলে আমার মনে হয় যে সামনে ভোট আসছে। ফলে এই যে ভোট আসছে এবং ইডি তৎপর হচ্ছে, 11 মাস আগে যেটা করার কথা ছিল 11 মাস পরে করছে, এবং এটার থেকে বোঝা যায় যে একটা অদ্ভুত রাজনীতির চক্রের মধ্যে ইডিও ঢুকে পড়েছে। সবাই বুঝতে পারছে রাজ্য জুড়ে চোর আছে, বুঝতে পারছে রাজ্যে চুরি হচ্ছে, কিন্তু এটাও বুঝতে পারছে চোর ধরা পড়ছে না। ফলে এই যে চোর ধরা পড়ছে না, চুরি হচ্ছে, এটা প্রত্যেক দিন কখনো চাকরি চুরি হচ্ছে, কখনো বালি চুরি হচ্ছে, কখনো কয়লা চুরি হচ্ছে। কার্যত উনি যে জেলার মন্ত্রী সেটা হচ্ছে চুরির একটা এপিসেন্টার। আপনি যদি বলেন গরু পাচার, কয়লা, পাথর, বালি, এই সমস্ত কিছু হচ্ছে ওই অঞ্চল থেকে হয়। এবং প্রভাবশালী এরা হবেন না তো কারা হবেন? এবং প্রভাবশালী বলেই তো একজন মন্ত্রী বলতে পারছেন রাজ্যের যে আমার 13 কোটি টাকা কোত্থেকে এসেছিল আমি ঠিক বুঝেই উঠতে পারছি না, মনে নেই। আমি বলছি যে এই যে মন্ত্রী যিনি হচ্ছেন ল মেকার বিধানসভায় বসে, তার তো প্রথম কাজ হবে যে ইডি যদি ডাক দেয় তাকে রেসপন্ড করা। ফলে তিনি বলছেন যে আমার মনে পড়ছে না, এবং তিনি যাচ্ছেন না যতক্ষণ না বাধ্য হচ্ছেন। আমি বলছি যে এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে ফেস করতে হচ্ছে। তৃণমূল বরাবর বলে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে চলে। বেশ, এখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক, সমস্ত নথি দিয়ে ক্লিয়ার করে নিলেই তো হলো। চন্দ্রনাথ সিনহার আইনজীবী বলছেন আপনারা আবার কেন পেছনে যাচ্ছেন, পেছন ফিরে খোঁজার কি দরকার? এখন তো মঙ্গলবারের দিকে আমরা তাকিয়ে রয়েছি সকলেই, যে মঙ্গলবার আলটিমেটলি কি রায় হয়। একটা চার্জশিট হয়েছে এবং শেষ পর্যন্ত কি রায় হবে, সেই রায়ে যদি এইটাই সাব্যস্ত হয় যে চন্দ্রনাথ সিনহাকে জেলে যেতে হবে এবং চন্দ্রনাথ সিনহাকে সাজা ভোগ করতে হবে, তো তিনি সাজা ভোগ করবেন। আমি তোকে বারবার করে বলছি, মানে এই যে তরুণ যে বারবার করে আমাকে বললেন কথাটা, আমি সেখানে এইটুকু শুধু বললাম যে আমি কিন্তু কোনো ডিফেন্ড করছি না, কিন্তু উনি যেটা করলেন উনি কিন্তু কথাটা ঘুরিয়ে দিচ্ছেন বারবার করে। উনি একবারও বলছেন না যে যারা ওদের সঙ্গে রয়েছে, যাদের এগেইনস্ট এই ধরনের অভিযোগ উঠেছে, আপনি কেন তাদেরকে ডিফেন্ড করছেন বা আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? আমি সেটাই বলছি। সেটা কোর্টে গিয়ে মুভ করুন না। মুখ্যমন্ত্রীর রোলটাকে কি আপনি ইগনোর করবেন দাদা? মুখ্যমন্ত্রী কিছু জানে না বলতে চাইছেন? যখন মুখ্যমন্ত্রীকে চিঠি করতো, আপনাকে মনে করিয়ে দিই যে অ্যাডভাইজারি কমিটি এটা অ্যাপয়েন্ট হয়েছিল, কে করেছিল দাদা?
মুখ্যমন্ত্রী করেছিল। সুপার নিউমারি পোস্ট কে করেছিল? মুখ্যমন্ত্রী করেছিল। মুখ্যমন্ত্রী নিজে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দাঁড়িয়ে বলেছিল ওই অ্যাডভাইজারি কমিটির কথা, এটা অন রেকর্ড এবং ক্যামেরাতে সবাই দেখেছে। তার মানে মুখ্যমন্ত্রী তিনি জানতেন। এটা কিন্তু সবার সামনে হয়েছিল যখন ওই মঞ্চগুলো ছিল, ওই যারা যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের। এই 5 মেম্বার কমিটি ইটস অ্যান ইলিগাল কমিটি, হাইকোর্ট ডিক্লেয়ার করে দিয়েছে। এবং শুধু এবং বিক্রম, আমি বলছি, মনে করি যে তৃণমূল মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস, তিনি এই যে হুইসেল ব্লোয়ার তো ছিল এই ছেলেমেয়েরা, তিনি হচ্ছেন বারবার বলেছিলেন যে মন্ত্রিসভা থেকে বেরোনোর পর যে রাজ্যে এই দুর্নীতি, ওই শতরঞ্জনের কথা বলেছেন, একেবারে হচ্ছে জেলায় জেলায় সিন্ডিকেটের চেহারা নিয়েছে। এটা জানার পরেও যদি সরকার নির্লিপ্ত থাকে, ইনঅ্যাক্ট থাকে, ইনঅ্যাকশন থাকে, তাহলে এই দুর্নীতি সরকার প্রোটেক্ট করেছেন, প্রমোট করেছেন। প্রশ্নই উঠছে না যারা এ পর্যন্ত, দেখুন অন্ততপক্ষে সংখ্যাটা প্রায় 30 জন হবে, মানে যতজন এইটার মধ্যে জড়িয়েছে এবং যাদের নাম উঠেছে এবং যাদের এগেনস্টে বিভিন্ন রকমভাবে এই ইগি বা সিবিআই এর এই তদন্ত চলছে, তাদের মধ্যে কেউ কারো এরকম সাজা হয়েছে, কারো জামিনও হয়েছে। আমি বলছি পুরো জিনিসটা তো হয়েছে, কোনো জায়গাতে এখানে কোথাও ডিফেন্ড করার জায়গা নেই। এবিপি আনন্দে এসে সুমন দার একটা শোতে 1-to-1 বছর দেড়েক হলো কুণাল ঘোষ বলে গেছিল রাজ্যে এখনো একজন মন্ত্রী আছে, পার্থ নয়, এখনো মন্ত্রিসভার সদস্য, যিনি চাকরি বিক্রির সাথে সরাসরি যুক্ত। এই যারা আজকে এই হোলিয়ার দান দাও সাজছে, কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, নামটা বলছেন না কেন, বলে দিক। সেটার মানে উত্তর আমি কেন দেবো, মানে সেটা উত্তর আমার দেওয়ার কিছু নেই এখানে, যেহেতু তদন্তটা চলছে এবং সেই তদন্তের আদালত গ্রাহ্য প্রমাণের সাপেক্ষে যা যা হবে। না, দুর্ভাগ্যের বিষয় কি জানেন, দুর্ভাগ্যের বিষয় হাজার হাজার চাকরি চুরি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আদালতকে বলতে হচ্ছে, এবং এই যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদেরকে ফের পরীক্ষায় বসতে হচ্ছে যোগ্যতা প্রমাণ করার জন্য। আমাদের দুর্ভাগ্য এটাই। দেখুন, এই নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা করছিলাম যখন, এর মধ্যে সত্যি বলছিলাম না বারবার যে আমরা গোলকধাঁধায় ঘুরে ফিরে ঘুরছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। এবার আরেকটা রাস্তা নিয়ে আমরা আলোচনা করব। কোন রাস্তা? কেন, পথ চলার রাস্তা। শুক্রবার রাস্তা পরিদর্শনে বেরিয়ে আপনারা জানেন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফেরাদ হাকিমকে। কার্যত মাঝ রাস্তাতে বেহাল রাস্তা নিয়ে শুনতে হয়েছিল এক নাগরিকের অভিযোগ, কিন্তু সেই অভিযোগ কতখানি সত্য তা খতিয়ে দেখতে শনিবার গড়িয়াহাট ফ্লাইওভারে গিয়ে পৌঁছলো এবিপি আনন্দ। কি দেখা গেল সেখানে দেখুন। গড়িয়াহাট ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যা ছিল এখনো সেই মাটি। শহরের রাস্তার হাল কেমন শুক্রবার তা সরেজমিনে দেখতে গিয়ে এভাবেই এক নাগরিকের অভিযোগ শুনতে হয়েছিল খোদ কলকাতার মেয়রকে। রাস্তার কাজ হতে পারে, রাস্তার কাজ হলে তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়েছে আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যাবে, আবার এই ধরুন 1 মাস 2 মাস পরে যে খারাপ হবে, আবার সামনের বছর পুজোর সময় পিচ হবে। এইটা একটু খেয়াল করুন, কারণ আমরা এবার যেটা করছি সেটা হেভি ডেনসিটি ট্রেন আছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে বারবার জলের জন্য। আমরা এবার যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা পেপার বসি। কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর, ওখানেও কিন্তু তার কারণ কি, ওখানে ড্রেন নেই, ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, ওইটা আমাদের এরভাবেই চালাতে হবে দিদি, কারণ এত ইউটিলিটি নাই, আনপ্ল্যান্ড। মেয়রের সামনে তোলা মহিলার অভিযোগ কতখানি সত্য তা খতিয়ে দেখতে শনিবার গড়িয়াহাট ফ্লাইওভারে পৌঁছলো এবিপি আনন্দ। গতকাল শহরের রাস্তার কি অবস্থা তা পরিদর্শনে বেরিয়েছিলেন শহরের মহানাগরিক ফিরহাদ হাকিম। আর সেই সময় হরিদেবপুরে এক মহিলা শহরবাসী, তিনি কিন্তু তীক্ষ্ণ প্রশ্নে বিদ্ধ করলেন মেয়রকে। তিনি বললেন গত বছর পুজোর আগে ঠিক যেমন অবস্থা ছিল গড়িয়াহাট ফ্লাইওভারে, এবছরও পুজোর আগে একই অবস্থা। ঠিক কি অবস্থা তা দেখতেই সরেজমিনে আমরা হাজির হয়েছি গড়িয়াহাট ফ্লাইওভারে। অন্তত সামনে থেকে যতটুকুনি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু পিচ সরে গিয়েছে এবং সেখানে কিন্তু এই পিচের তলায় থাকা যে সিমেন্ট, সেই সিমেন্টের লেয়ার বেরিয়ে এসেছে। শনিবার সকাল থেকেই বৃষ্টি হয়েছে কলকাতায়, তার ফলে শহরের বিভিন্ন রাস্তায় ছোট ছোট গর্তে বৃষ্টির জল জমে বাড়তি সমস্যা তৈরি করেছে নিত্যযাত্রীদের। পশ্চিমবঙ্গবাসী এ সমস্তর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। তারা জানেন যে তাদের কার্নিভাল হবে, তারা জানেন যে দুর্গাপুজো কমিটি 1 লক্ষের বেশি টাকা করে পাবেন, পিতৃপক্ষে মা দুর্গাকে জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হবে। আসলে আপনার পাড়ায় পাড়ায় সমাধান ওটা হচ্ছে কিনা, আপনার খেলা মেলা মহোৎসব হচ্ছে কিনা, বড় বড় পুজো হচ্ছে কিনা,
কাউন্সিলরদের, এমএলএদের মদতে, সেটাই আসল বিষয়। রাস্তা ভাঙলো তো তাতে কি এসে গেল এই সরকারে? এই সরকার তো কার্যত দেউলিয়া হয়ে গেছে। যদিও শুক্রবারই একজন শহরবাসীর অভিযোগের প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিয়েছিলেন মেয়র। আমি মানুষের ফিডব্যাক নিতে চাই, সেই জন্য যারা এখানেও যদি কেউ কথা বলতে আসে আমি ওয়েলকাম করি। আর আমি টক টু মেয়রে বসেও থাকি সেই কারণে, যাতে নাগরিকের সরাসরি আমি কমপ্লেন নিতে পারি এবং সেটা সুরাহ করতে পারি। এটা আমার মনে হয় এটা ওয়েলকাম করা উচিত। তার কারণ নাগরিকের জন্যেই কলকাতা, সুতরাং যাদের সেবা করব তাদের যদি কমপ্লেনটাই না পাই তাহলে সেবাটা কি করব? শহরের বিভিন্ন প্রান্তে খারাপ রাস্তা, তার জেরে ভোগান্তির অভিযোগ নতুন নয়, কিন্তু ছবিটা কি আদৌ কোনোদিন বদলাবে? অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ বুঝতেই পারছেন কলকাতার রাস্তার কি অবস্থা। সেটা বলতে হয়, যে কোনো প্রশাসনিক সভায় আমরা কি দেখেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, বিশেষত রাস্তার ক্ষেত্রে। আমি একটু পার্থদার কাছে যাব। পার্থদা, মানে আমি যদি জেলার দিকে দেখি সেই ছবি তো ছেড়েই দিন, রাস্তা না ডোবা, কোনটা পুকুর এটাই বোঝায় দেয়। এমন পরিস্থিতি হয় কাদার মধ্যে দিয়ে রোগীকে নিয়ে যেতে ডুলি করে নিয়ে যেতে হয়। এই বিভিন্ন ছবি আমরা জেলায় দেখিয়েছি, কিন্তু এটা তো রাজ্যের রাজধানী কলকাতা শহর, সেখানের এই হতশ্রী অবস্থা। রাস্তা সারাই হচ্ছে, আবার কঙ্কালসার চেহারাটাও বেরিয়ে পড়ছে। তাহলে সেই উন্নয়নের কথা বারবার বলতাম আমরা, যে কথা আমরা শুনে এসেছি তৃণমূলের মুখে, সেই উন্নয়ন কোথায়? সেটাই তো আপনারা ছবিতে যা দেখাচ্ছেন, মানুষ বিচার করবে। একটা জিনিস ঠিক, যে অন্তত আমি মেয়র সাহেবকে অভিনন্দন জানাবো যে এই মহিলা প্রতিবাদী, যিনি তার মুখের উপর দাঁড়িয়ে বলতে পেরেছেন যে রাস্তার এই বেহাল অবস্থা, অন্তত তাকে মাওবাদী বা দেশদ্রোহী বলে প্রথমে চিহ্নিত করেননি। ফলে কিন্তু এরপরের থেকে শিক্ষা নেবেন কিনা সেটা হচ্ছে যে অন্য প্রশ্ন। কেন শিক্ষা যে দিচ্ছে না, ওয়েলকাম করা উচিত। হ্যাঁ, ওয়েলকাম করা উচিত, কিন্তু ওয়েলকাম করতে গেলে তার আগে তো উনি বলেছিলেন যে পুলিশকে যারা সমালোচনা করে তারা আসলে হচ্ছে যে প্রায় দেশদ্রোহী বা এই ধরনের, হ্যাঁ, সমাজ বিরোধী। ফলে এখন যদি সেই মেয়রই যদি আজকের এই কথা বলেন, বুঝতে হবে যে তাহলে হয়তো চাপে পড়েই বলছেন। কিন্তু আমার বলছি যে ভালো এই ধরনের স্বীকারোক্তি, কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে যে এই যে তাপ্পি দিয়ে রাস্তা বলছেন না, তাপ্পি দিয়ে আসলে প্রশাসনটা চলছে। এই কারণের জন্যই মুশকিলটা হচ্ছে যে এই রাস্তার রোগ প্রশাসনই ছড়িয়ে পড়ছে। এবং আপনি যদি দেখেন যে কলকাতা আমাদের মতো রাজধানী, এখানে দাঁড়িয়ে প্রতি বছর যে টাকা যায় সে টাকা কার্যত জলে যায়, এটা আপনারা অনেকেই জানেন। মুখ্যমন্ত্রী ইয়াসের সময় বাঁধ ভাঙা দেখতে গিয়ে, তখন শুভেন্দুবাবু হচ্ছে তৃণমূলের শব্দ ছেড়েছিলেন, তিনি বলেছিলেন ভাঙা বাঁধ দেখে যে এই যে পয়সা আমার বাঁধ নির্মাণের সব জলে গেছে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে তিনি যখন শহরের রাস্তায় যদি যান তাহলে ওই একই অনুসিদ্ধান্তে আসবেন যে তার যে রাস্তা অ্যালোটেড মানুষের করের টাকায় সরকার যেটা অ্যালোট করছেন প্রত্যেক বছর জলে যাচ্ছে। ফলে এই জলে যাওয়ার থেকে বেরোতে গিয়ে এখন বলছেন আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি না সরালে আমার রাস্তা ভালো হবে না। তাহলে কে বলেছে যে আমাদের মাটির তলায়, শহরের রাস্তার তলায় যে আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি সার্ভিস আছে সেটাকে রিলোকেট করতে পুরসভাকে কে আটকেছে? আমি বলছি সেই পরিকল্পনা কোথায়? রাস্তার হাল ফেরাতে গেলে নিকাশির হাল ফেরাতে হবে। বেহাল নিকাশি নিয়ে ভালো রাস্তা কখনো সম্ভব না। নিকাশির পরিকল্পনা কোথায়? বছর ভর আপনি দেখান আমাকে। মনে হয় সেই নিয়ে পুরসভা ভাবছে না বলেই বলছি যে তাপ্পি দিয়ে পুরো প্রশাসনটা চলছে। পুজো আসছে, আমি মেয়র তো বলছেন আনপ্ল্যান্ড সিটি, কি করা যাবে এর জন্য? কখনো বৃষ্টির কথা বলছেন যে এই এত বৃষ্টি, ধারাবাহিকভাবে বৃষ্টি তুলছেন, কখনো কেবেলের কথা বলছেন, কখনো পাইপের কথা বলছেন, নানান রকম বিষয় বলছেন, যার জন্য এই উন্নয়ন করা যাচ্ছে না। এক্স্যাক্টলি পাপিয়া, আমি বলছি যে হয় উনি ভুল বুঝছেন অথবা ওনাকে ভুল বোঝাচ্ছেন। এই কারণে একবার উনি বলেছিলেন যে কলকাতা শহর নরম পলিমাটির উপর আছে, সেই কারণের জন্য এখানে রাস্তা টেকানো যাচ্ছে না। আমি আপনাকে সিরিজ অফ শহর আমাদের দেশে বলে দেবো, বিদেশের শহর বলে দেবো যে যারা হচ্ছে নরম পলিমাটির উপরে রয়েছে, ফলে সেখানে হচ্ছে রাস্তা এরকমভাবে ভাঙে না। আচ্ছা, 100 বছরের পুরনো, 300 বছরের পুরনো এরকম অনেক শহর আছে যে শহরে রাস্তা হচ্ছে যে টিকিয়ে রাখা যাচ্ছে। ফলে কলকাতা শহরে মুশকিল হচ্ছে যে প্রশাসন আত্মসমীক্ষাটাই করতে যাচ্ছে না, হোয়াট ওয়েন্ট রং। অর্থাৎ যে লন্ডন বানাবো বলে ছেড়ে দিলেন গোটা শহরটাকে, তারপরে যে লন্ডভন্ড চেহারা একটা তৈরি হচ্ছে পরিকাঠামোর ক্ষেত্রে, আসলে কোথাও পরিকল্পনা নেই। এই পুরোটাই তাপ্পি মারা একটা পরিকল্পনা। সেটা শুধু রাস্তায় না, সেটা সিওয়ারেজে, আপনি যদি বলেন ড্রেনেজে, ওয়েস্ট ডিসপোজালের সমস্ত ক্ষেত্রে। ফলে এখানে ইম্পর্টেন্ট পার্ট যে একটা সরকার 15 বছর ধরে স্টেডিলি চলছে, একটা পুরসভায় প্রায় তারা 15 বছরের উপর শাসন করছেন। এই অবস্থায় আমি বলছি সো কল বিরোধী শূন্য অবস্থা, তাতেও যদি কাজ না করতে পারেন, আমি বলছি 15 বছরে আর কবে করবেন? ফলে এখানে দাঁড়িয়ে আমি আবার বলছি যে এটা দাবি সাধারণ মানুষ হিসেবে মেয়রের কাছে থাকবে, সরকারের কাছে থাকবে, যে মানুষের প্রাণ বাঁচাতে
যে এই শহরের লাইফ লাইন হচ্ছে শহরের রাস্তা, এমনিতেই শহরের রাস্তা খুব কম আমরা জানি, ফলে এখানে যদি রাস্তা খানা খন্দ ভর্তি হয়ে থাকে, সেই রাস্তায় দুর্ঘটনা প্রবণ হচ্ছে, বাড়ছে। আমি বলছি যে আমাদের সময় যেতে প্রচুর সময় নষ্ট হচ্ছে, কারণ জেলার ক্ষেত্রে তো কহতব্য নয়, বহু ক্ষেত্রে আমি খুব পাশের জেলায় হচ্ছে আমার বাড়ি, সেখানে মধুসূদন ব্যানার্জি রোড, আপনি বেলঘড়িয়া টু বিরাটি রাস্তা যান, এখনো পর্যন্ত ঘুরে আসুন, দেখবেন কাকে বলে রাস্তা, কোনা এক্সপ্রেস হয়ে যান, কাকে বলে রাস্তা। একদম পার্থদা আপনি বলছিলেন না, মানে ভুল বোঝানো হচ্ছে, মানে এটাই হচ্ছে আমাদের রাস্তার বাস্তব ছবি, মানে কে ভুল বোঝাচ্ছে, কারা ভুল বোঝাচ্ছে সেখানে আমরা সত্যি জানি না, কিন্তু ভুগতে হচ্ছে আমাদের। এই বাইপাসের রাস্তা কি অবস্থা, তাপ্পি মেরে মেরে মনে হয় যেন গাড়ি থেকে নেমে পড়ি, এরকম পরিস্থিতি। আমি এখান থেকে আরো একবার গতকালের ওই ছবিটা আপনাদের সামনে রাখবো, যেখানে মেয়র ফিরহাদ হাকিম এই যে কলকাতা শহরের রাস্তার কি হাল তা দেখতে গিয়েছিলেন, সেখানে কি প্রশ্নের মুখে পড়তে হলো তাকে দেখুন। ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যাওয়া ছিল, এখনো সেই এই রাস্তাটা তো ছেড়ে দিলাম, রাস্তার কাজ হতেই পারে, রাস্তার কাজ হবে তারপরে রাস্তাটা পিচ হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়েছে আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যাবে, আবার এই ধরুন 1 মাস 2 মাস পরে যে খারাপ হবে, আবার সামনে বছর পুজোর সময় পিচ হবে, এইটা একটু খেয়াল করুন। কারণ আমরা এবার যেটা করছি সেটা হেভি ডেন্সিটি ট্রেন আছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে বারবার জলের জন্য। আমরা এবার যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা পেভার বসিয়ে দিচ্ছি। এটা আমরা বুঝি না স্যার, আইডিয়া নেই, কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর, ওখানেও কিন্তু তার কারণ কি পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা ওখানে ড্রেন নেই, ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। এইখানে এত সুন্দর রাস্তা কি অবস্থা হয়ে আছে, এই যে রাস্তার মধ্যে আজ ফুটছে টেলিফোন, স্যার একটু দেখুন, কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, ওটা আমাদের এইভাবেই চালাতে হবে দিদি, কারণ এত ইউটিলিটি নাই, আনপ্ল্যান। একদম থ্যাংক ইউ। কলকাতা উন্নয়নকারী ববি হাকিম জিন্দাবাদ, ববি দা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, ববি দা এগিয়ে চলো। আমরা জানি না অর্ণব, মানে জেলায় তো একই সরকার চলে, একই তো শাসক দল, তৃণমূলের নেতৃত্বাধীন, সেখানে জেলার রাস্তা নিয়ে শুনলেন নিশ্চয়ই, ওই নাগরিক সাহস করে প্রশ্নটা করতে পেরেছেন এসে, এবং সত্যি আমাদেরও প্রশ্ন, আমরাও বুঝতে পারছি না কোথায় এই অসুবিধাটা রয়েছে, যেটা পুরসভা দেখতে পাচ্ছে না, ঠিক করতে পারছে না, একের পর এক রাস্তার এইরকম হাল খারাপ। দেখুন, কলকাতায় 144টা ওয়ার্ড, 144টা ওয়ার্ডের প্রত্যেকটাতেই এরকম খারাপ অবস্থা নয়, কোনো কোনো জায়গায় অবশ্যই খারাপ অবস্থা তৈরি হয়েছে, কিন্তু গত 3 মাসে যে প্রবল বর্ষণ হয়েছে, সেই বর্ষণটার এফেক্ট কিন্তু শুধু আমাদের রাজ্যে পড়েছে এরকম নয়। আমি একাধিক এরকম ছবি এর আগে আপনাদের এই চ্যানেলে এসে দেখিয়েছি, যে অন্যান্য রাজ্যে যেখানে এই লাস্ট 3-4 মাসে যে কি অবস্থা হয়েছে রাস্তাগুলোর, রাস্তা ভেঙে পড়েছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে সবেতে আপনি উদাহরণ টানবেন বিভিন্ন রাজ্যের, তাহলে না বাংলা এগিয়ে আছে বিভিন্ন সময় তো তৃণমূল উদাহরণ তোলে, তাহলে সেই উদাহরণটা তোলার জন্য সব দিক থেকে তো তৃণমূলকে এই উদাহরণটাও তুলে রাখতে হবে। দেখুন রাস্তার অবস্থা, মানুষ একেবারে হেঁটে যাওয়ার জন্য পুরো রাস্তা একদম কার্পেট বেছানো রয়েছে, হেঁটে যান, দেখুন এরকম উদাহরণ তৈরি করুন, দৃষ্টান্ত রাখুন। আমি আপনাকে এটাও বলছি যে রাস্তার ক্ষেত্রে যে যে উন্নয়ন হয়েছে, যেখানে যেখানে রাস্তা ভালো, সেগুলো আপনারা একটু দেখান, পাশাপাশি যথেষ্ট ভালো রাস্তা তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, বিগত 14.5 বছরে প্রচুর ভালো রাস্তা তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমের কাজ ভালোটার পাশাপাশি মানুষ যেখানে দুর্ভোগে পড়বেন, যেখানে মানুষ কষ্টে পড়বেন, সেটাই তুলে ধরা সংবাদ মাধ্যমের প্রধান কাজ তো এটাই। দেখুন ছবিগুলো দেখুন, জমা জল ডুবে শিশুর মৃত্যু হলো, এটা আমরা দেখাবো না, খারাপ রাস্তা ঢুলি করে নিয়ে যেতে হচ্ছে, দেখাবো না, নাগরিক প্রশ্ন করলেন, আমরা এটা দেখাবো না। অর্ণব নিশ্চিত দেখাবেন, আমি বলছি তার পাশাপাশি যেখানে যেখানে ভালো কাজ হয়েছে সেই কাজটাও দেখানো উচিত, আমি বলছি সেটাও দেখানো উচিত। ইনফ্রাস্ট্রাকচার বলুন, রিসোর্স বলুন, সেই জায়গায় যে প্রতিবন্ধকতাগুলোর মধ্যে দিয়ে কাজ করতে হয়, সরকারের যারা একটু যদি বিশ্লেষণ করে দেন, চ্যালেঞ্জকে তাদের নিতে হয়, এবং সেই চ্যালেঞ্জকে নিতে গিয়ে কখনো কখনো তারা সাকসেস হয়, কখনো তারা ফেলিওর হয়। অনেক জায়গায় আমি বলছি যে প্রচুর ভালো রাস্তা রয়েছে, প্রচুর ভালো রাস্তা রয়েছে, এবং রাস্তা তৈরি হয়েছে। আগে একটা সময় ছিল কাকদ্বীপ, এখান থেকে কাকদ্বীপ পৌঁছানো মানে আমরা মনে করতাম যে অন্য গ্রহে যাচ্ছি, এখন আপনি এখান থেকে কাকদ্বীপ যাওয়ার যে রাস্তা, মেন রাস্তা, প্রধান রাস্তাগুলো যেগুলো একদম শহরের সঙ্গে কানেক্টিং, যেখানে দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে যেতে হয়, অফিস যাত্রা বলুন, হাসপাতালে যাওয়ার বলুন, মূল রাস্তাগুলোর ছবি তো দেখাচ্ছি কতটা হাল বেহাল। আপনি কোন রাস্তা ভালো দেখেছেন, যেখানে যেতে মানুষের অসুবিধে হচ্ছে না, সেই রাস্তাগুলোর উদাহরণ প্লিজ দেবেন। অর্ণব আমি আপনাকে বলছি, আমি তো কাকদ্বীপ বললাম, কাকদ্বীপ যাওয়ার যে রাস্তাটা তৈরি হয়েছে পরে, সেই রাস্তাটা একই অবস্থা ছিল একটা সময় আমরা মনে করতাম কাকদ্বীপ যাবে 5 থেকে 5.5 ঘন্টা লাগে,
কিন্তু আমি একাধিক অনুষ্ঠান করতে গিয়েছি ওখানে, একাধিক অনুষ্ঠানে ওখানে আমন্ত্রিত হয়ে গিয়েছি, আমি একেবারে বাই রোড গিয়েছি, কিন্তু এত ভালো রাস্তা তৈরি হয়েছে। কিন্তু বিগত 3 মাসে যে প্রবল বর্ষণটা হয়েছে এটা এফেক্ট করেছে একাধিক রাজ্যে। আমি এর আগেও আপনাদের এখানে দেখিয়েছি, এখানে আমি ছবি এনে দেখিয়েছিলাম যে কি অবস্থা রাস্তাঘাটের তৈরি হয়েছে। তো সেখানে আমি বলছি যে রিসোর্স সব জায়গায় সেই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার চেষ্টা নিশ্চিতভাবে কলকাতা পুরসভা নিশ্চিত করছে, রাজ্য সরকারও করছে, কিন্তু কোথাও কোথাও সেখানে সেই চ্যালেঞ্জটা কোনো জায়গায় সেখানে চ্যালেঞ্জ হচ্ছে। তার কারণ প্রতিকূল অবস্থাগুলো অনেক বেশি, মানে যে জিনিসটা দরকার, যতটা রিসোর্স দরকার হয়তো ততটা রিসোর্স তৈরি করা যায়। একদম। অর্ণবদাকে যখন জিজ্ঞাসা করা হলো যে অর্ণবদা কোন রাস্তাগুলো ভালো, অর্ণবদা সত্যি ভালো ভালো উদাহরণ দিয়েছেন কাকদ্বীপ, কিন্তু অর্ণবদা একটা জায়গায় ভুলে গেলেন যে রাস্তা দিয়ে অর্ণবদা আসেন সেটা কলকাতা শহরের রাস্তা। হয়তো অর্ণবদা সেটা চোখে পড়ে না যে রাস্তাগুলোর কি অবস্থা। এবার সেই জায়গায় আমি রাখবো অর্ণবদা, এইবারই সেই প্রতিবেদনটা তুলে ধরবো কলকাতার বাকি রাস্তা, তাদের সেই রাস্তাগুলোর কি অবস্থা। কারণ সেই রাস্তা যে খারাপ তার ফল কাকে ভুগতে হচ্ছে? মানুষকে ভুগতে হচ্ছে। সেই সমস্যা মেটাতে বিভিন্ন জায়গায় দেখা যায় কোনো রকমে তাপ্পি দিয়ে করা হচ্ছে রাস্তা মেরামতি, কিন্তু প্রশ্ন হলো এর স্থায়ী সমাধান কি, কবে এই সমস্যার সমাধান হবে? দেখুন, মাদুরদহ রোড, চৌবাকা ক্যানেল রোড, এ যেন শাক দিয়ে মাছ ঢাকা। রাস্তার কঙ্কালসার চেহারা ঢাকতে কোনো রকমে তাপ্পি, আর এই ছবিটাই কার্যত দেখা যায় কলকাতা জুড়ে। এই যেমন কলকাতা পুরসভার 108 এবং 109 নম্বর ওয়ার্ডের সীমানায় থাকা মাদুরদহ রোড। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরসভার তরফে 1 মাস আগে এখানে প্যাচওয়ার্ক করা হয়েছিল। বৃষ্টির কারণে সেই প্যাচওয়ার্ক উঠে যাওয়ার পর এখন ইট দিয়ে তাপ্পি মেরে রাখা হয়েছে। 108 নম্বর ওয়ার্ড এবং 109 নম্বর ওয়ার্ডের ঠিক সীমানায় রয়েছে এই মাদুরদহ রোড, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাচ্ছে রাস্তায় এখানে ইট বিছানো হয়েছে পুরসভার তরফে। মূলত এই রাস্তায় কিন্তু 1 মাস আগেও এখানে প্যাচওয়ার্ক করা হয়েছিল। বৃষ্টির জন্য সেই প্যাচওয়ার্ক উঠে যায় এবং পরবর্তীতে ফের বেরিয়ে আসে কঙ্কালসার চেহারা, এবং সেই পরিস্থিতি মোকাবিলা করবার জন্য এখানে কিন্তু ইট দিয়ে কোনো ক্রমে একটা সমান রাস্তা তৈরি করবার চেষ্টা হয়েছে। 1 মাস 1.5 মাস আগে একটু পিচের খোয়া দিয়ে গেছে, তারপরে আবার জল ফল ভর্তি হলো, তারপরে আবার এসে ইটের খোয়া 3-4 দিন আগে দিয়ে গেছে, ওটা তো উঠে চলে গেছিলো। হ্যাঁ, পিচের খোয়া দিয়ে গেছিলো ধুলোগুলো, তারপরে ওটা ভেসে চলে গেছে, তারপরে আবার ইটের খোয়া দিয়ে গেছে। হ্যাঁ, আবার গত বেড়ে যাওয়ার পরে এটা দিয়ে গেছে ইটের খোয়া। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের বাসন্তী হাইওয়ে সংলগ্ন চৌবাকা ক্যানেল রোড এলাকাবাসীর দাবি, প্যাচওয়ার্কের জন্য রাস্তা কাটার কাজ শুরু হলেও মাঝপথে থমকে গেছে সেই কাজ। এর মাঝে বৃষ্টি হওয়ায় এবড়োখেবড়ো রাস্তায় জল জমে ভোগান্তির শিকার হচ্ছেন পথ চলতি মানুষ। 108 নম্বর ওয়ার্ড বাসন্তী হাইওয়ে সংলগ্ন এই চৌবাকা ক্যানেল রোড, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ সামনেই রয়েছে মাছের আড়ত এবং বাসন্তী হাইওয়ে, অন্যদিকেই রয়েছে একটি বেসরকারি কলেজ। এই রকম একটি রাস্তা যেখানে কিন্তু 15 দিন আগে রাস্তা কাটার কাজ শেষ করা হয়েছে পুরসভার তরফে, এবং রাস্তা কেটে বিভিন্ন জায়গায় কিন্তু ঠিক করা হয়েছে যে কোন কোন জায়গায় রিপেয়ারিংয়ের কাজ হবে, কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত যে প্যাচওয়ার্কের কাজ বা যে পিচ করা সেটা কিন্তু হয়নি। বৃষ্টি হলে তো জল জমে যাচ্ছে, এখানে জলটা পাস হওয়ার জায়গা নেই, গাড্ডা হয়ে আছে, আর বাইক তো অনাবরত পড়েই যাচ্ছে, যেতে আসতে তারপর জ্যামও লেগে যাচ্ছে গাড়ি। বৃষ্টির জন্য জল জমে থাকলে তো গাড়ি আসতেই হবে, জ্যামও লেগে যাচ্ছে। শুক্রবারই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছিলেন যে 135টি রাস্তায় প্যাচওয়ার্কের কাজ হলেও 2-1টি রাস্তায় এখনো সেই কাজ কিছুটা বাকি রয়েছে। 16 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, সব রাস্তায় মোটামুটি ঠিক আছে। যেখানে প্রজেক্টের কাজ চলছে 2-1টা জায়গায় রাস্তার কাজ বন্ধ আছে, বাদবাকি সব ঠিক আছে। এদিকেও আমরা এতটা এলাম ঠিক আছে, এরপরে পুরো এটা ঘুরে সাউথ ক্যালকাটা ঘুরবো। কিন্তু প্রশ্ন হলো, বেহাল রাস্তা সারাইয়ের কি কোনো স্থায়ী সমাধান নেই? প্যাচওয়ার্ক মিনস ইটস এ ওয়েস্টেজ। এই টাকা জলে যাওয়ার সামিলই হচ্ছে। 3 মাস 4 মাস 5 মাসের জন্য এই কাজটা করা হচ্ছে, ফলে সাধারণ মানুষের করের টাকায় যে রাস্তা আরও বেশি সার্ভিস প্রোভাইড করতে পারতো মানুষকে, আরও দীর্ঘস্থায়ী সমাধান করতে পারতো। বিটুমিনের মিক্স ভেঙে যাবে, পেভার ব্লক সেই হিসাবে ভাঙবে না, কিন্তু এতৎসত্ত্বেও পেভার ব্লক আলটিমেট সলিউশন না। বিশেষত একটা রাস্তায় যদি আমি ধরে নিই, শহরের রাস্তায় ঘন্টায় আমরা 50-60 কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা ভাবা হয়, তাহলে সেই রাস্তায় পেভার ব্লক বসানোর ক্ষেত্রে বহু রকমের ঝুঁকি আছে। এই প্রেক্ষাপটে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। টেন্ডার নেয় যারা কাজ করে তারা চায় যে রাস্তাগুলো বারবার ভেঙে যাক, আবার টেন্ডার হোক, আবার তৈরি করি, তাতে কিছু পয়সা আসবে, এবং সেভাবেই চলে, কোনো কিছুই ঠিক থাকে না।
আমরা দেখেছি কখনো আজকে পুজো আসছে, এত লক্ষ লক্ষ লোক পুজোর ঠাকুর দেখতে আসে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, রাস্তার অবস্থা বেহাল। আর এরা বলে যে পশ্চিমবঙ্গ নাকি লন্ডন হয়ে যাচ্ছে। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও। আগের থেকে রাস্তা বেড়ে গেছে, আপনাকে ধরতে হবে এটা। প্রথম মানতে হবে যে বাম জমানায় মোট রাস্তা যত হাজার কিলোমিটার রাস্তার যে মাপ ছিল সেটা কয়েক গুণ বেড়ে গেছে, এবং সেটা ভালো রাস্তা, এবং তার মধ্যে কোন ভগ্নাংশে কিছু ড্যামেজ হয়েছে বা কিছু সমস্যা আছে সেগুলো প্রশাসন ছাড়াচ্ছে। রাজনৈতিক আকচি তো লেগেই রয়েছে, কিন্তু রাস্তায় এই জোড়াতাপ্পি দিয়ে আর কতদিন চলবে? অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্যি কি ভগ্নাংশ? তাই কি ওই নাগরিক যাকে আমরা দেখলাম এগিয়ে গিয়ে মেয়রকে প্রশ্ন করতে, এতটা কষ্টের মধ্যে না থাকলে নিশ্চয়ই তিনি শুধুমাত্র ভগ্নাংশটুকু নিয়ে প্রশ্ন করতেন না মেয়রকে। তরুণজ্যোতির কাছে আসবে। তরুণজ্যোতি, অর্ণব বলছিলেন কাকদ্বীপের কথা। আমি বলছি তাহলে তোমরা এত তর্ক বিতর্ক এত প্রশ্ন তুলছো কেন? কাকদ্বীপ গেলেই তো পারো। হ্যাঁ, শরীর খারাপ হলে তাহলেই তো মানে কাকদ্বীপেই সব রাস্তা বোধহয় যায়। শরীর খারাপ হলে কলকাতার সমস্ত লোককে বলে দিচ্ছি, অর্ণবদার কথা মেনে যদি শরীর খারাপ হয় কাকদ্বীপ নিশ্চয়ই সুপার স্পেশালিটি হসপিটাল ওখানে একটা আছে, ওখানে চলে যেতে। কলকাতায় এসে লাভ নেই। দেখো, ফিরহাদ হাকিমকে আমি অত্যন্ত সম্মান বেড়ে গেল আমার আজকের পর থেকে। আমার কথা শুনলাম, যখন জিজ্ঞেস করা হলো জেলা সম্পর্কে, আমি তো নিজে একটা জেলার ছেলে, উনি বললেন ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিসিটি নেই, তাই রাস্তা খারাপ। এক্স্যাক্টলি, জেলায় ড্রেন নেই, জল নেই, কারেন্ট নেই, হাসপাতাল নেই, ডাক্তার নেই, ন্যূনতম ব্যবস্থা নেই। কারণ পশ্চিমবঙ্গ মানে কলকাতা এবং কলকাতা মানে পশ্চিমবঙ্গ। যতটা বড় করে কলকাতার খবর হয় ততটা বড় করে জেলার খবর হয় না। জেলার মানুষ তো আছেই মরার জন্য, সাপে কাটবে, ভেলায় করে নিয়ে যেতে হবে, হাসপাতালে গেলে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হবে। আমার মনে আছে যুব মোর্চার একটা গ্রাম সম্পর্ক অভিযানে আমি গেছিলাম উত্তর দিনাজপুরে, রাস্তা নেই ওখানে। জিজ্ঞেস করলাম একটা বয়স্ক লোক, একটা বাচ্চা ছেলেকে, রাস্তা লাস্ট কবে হয়েছিল সে মনে করতে পারো না। একটা বয়স্ক লোক বললো, বাবু রাস্তা হয়েছিল 30 বছর আগে। মেয়েরা যাদের মানে কনসিভ মানে প্রেগনেন্ট, যে সেটি ডেলিভারি টাইম চলে আসে রাতের বেলা, ওই ভটভটি ভ্যানে করে নিয়ে যেতে হয়, অনেক সময় গাড়িতে প্রাণ চলে যায়। এই হচ্ছে অবস্থা। তুমি একটা বিশ্বাস কথা, আমি বলো না কলকাতা মানে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ মানে কলকাতা। কলকাতা চলে জেলার টাকায়, জেলার হিসাবে খোঁজ দেখা না। খোঁজ দেখানোর কারণ আছে, তৃণমূল কংগ্রেস যে সরকারটা চালায় সেটা দক্ষিণ কলকাতার একটা সরকার, বড় বড় মন্ত্রী সব দক্ষিণ কলকাতার, কালীঘাট সেন্ট্রিক। জেলার কথা ভেবে কি হবে? কাটমানি হোক। আর রাস্তার কথা দাদা বলছেন বারবার প্যাচ ওয়ার্ক কাজ করবে না। দাদা খুব সিম্পলভাবে, উনি ইঞ্জিনিয়ার, উনি আসপেক্টটা বোঝেন, ওইভাবে বলেন। আমি এটা অন্যভাবে বুঝি, আমি সাধারণ লয়ের ছাত্র তো। প্যাচ ওয়ার্ক 3 মাস পর উঠে যাবে, আবার টেন্ডার হবে, আবার প্যাচ ওয়ার্ক হবে, বারবার চলবে। বারবার হওয়া মানে কি? বারবার কাটমানিটা আসবে, পকেটটা ভরবে, মানুষ স্থায়ী সমাধান হবে না, দরকার নেই। স্থায়ী সমাধান তো হয়েছে, তোমার ধন্যবাদ জানাও। এখানে আমরা যারা যারা গাড়ি চালাতে পারি তারা তো ধন্যবাদ জানাই। আমাদের এমন সুন্দর কলকাতা আশেপাশে রাস্তা দিয়েছে, আমাদের কনফিডেন্স এত বেড়ে গেছে যে আমাদের মঙ্গল গ্রহে ছেড়ে দাও, আমরা সেখানেও গাড়ি চালাতে পারবো। মানে ডান দিক বাঁ দিক আমরা সুপার স্কিল ড্রাইভার হয়ে গেছি। ইনফ্যাক্ট আমি তো থাকি চিনার পার্কে, তো আমার তো আরও ধন্যবাদ জানাবো আমি। কলকাতাকে লন্ডন হোক না হোক, চিনার পার্ক তো ভেনিস হয়ে গেছে। এবং আমার মনে হচ্ছে আমার একটা অ্যাম্ফিবিয়ান ভেহিকেলও আছে, যেটা জলেও চলে, রাস্তাতেও চলে। মানে আমি খুশি, আমি ওই গাড়িটা নিয়ে ভাবছি মাঝে মাঝে সুন্দরবনও ঘুরে আসবো। তুমি রসিকতা করছো তরুণজ্যোতি, কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে যেতে, গাড়ি নিয়ে যেতে কতটা দুর্ঘটনার আশঙ্কা থাকে বলো? কার কি যায় আসে? এমনটা নয়, কার কি যায় আসে? রাস্তায় জমা জলে, তার ছিঁড়ে পড়ে, মানুষ মারা যায়, একটু আহাউ হয়, কার কি যায় আসে? আমি একটু বিক্রমের কাছে যাব। বিক্রম, আপনি তো রোড ট্যাক্স দিই, সেই রোড ট্যাক্সটা দিই তার কারণ হচ্ছে কি যাতে আমরা একটা ভালো রাস্তা পাই, যেখান থেকে আমাদের যাতায়াতে কোনো সমস্যা না হয়, কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আপনিও তো রাস্তা দিয়ে যাতায়াত করেন, কি অবস্থা রাস্তাগুলো? দেখুন, আপনাদের এই প্রোগ্রামটা থেকে আমার একটা জিনিস মনে পড়ে যাচ্ছিল। কলকাতায় কিছু বছর আগে আমরা বারবার দেখছিলাম ব্রিজ ভেঙে পড়ছে, বহুত লোক মারা যাচ্ছে। এই ধরনের ঘটনা তো কলকাতাতে ঘটছে এবং রাস্তাগুলোর অবস্থা একেবারেই খারাপ। এই রাস্তাগুলোর আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সারা বছর একটা মেনটেনেন্সের দরকার আছে, নাহলে এই রাস্তা চলতে পারে না। ইঞ্জিনিয়ার পার্থবাবু আছেন, তিনি এটা ভালো বলতে পারবেন। আর আমি মামলা করতে গিয়ে খুব কয়েকটা জিনিসের সম্মুখীন হয়েছি। সব থেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছিল এই টেন্ডার প্রসেসটা, রাস্তায় কারা টেন্ডার পাবে কাজ করার জন্য, এটা নিয়ে যা দুর্নীতি হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়েও একটা তদন্ত বা সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত। কারণ যারা যারা রাস্তা তৈরি করছেন তাদের একটা লিমিটেড অ্যামাউন্ট দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, যেভাবে টেন্ডার প্রসেস ফ্লো করে। এইবারে সেইখানে কোন কোম্পানি টেন্ডার পাবে সেটার মধ্যেও কিন্তু একটা মানে বেশ রীতিমতো একটা দুর্নীতিগ্রস্ত প্রসেস লুকিয়ে আছে। এই যে রাস্তাগুলো দেখছেন, প্রত্যেকটা রাস্তা
এই রাস্তাগুলোর কিন্তু সারা বছর মেনটেনেন্স হয় না, বা যে রাস্তাগুলোতে যে ধরনের মেটেরিয়ালস দেওয়া দরকার যাতে করে রাস্তাগুলো ঠিক থাকবে, আমার তো মনে হয় না যে একটা রাস্তাতেও সেই ধরনের জিনিস আপনি চিন্তা করে বিক্রম ওই প্যাচওয়ার্ক করা হয় তারপর আবার দুদিন পরে সেটা উঠে যায়। আরে হ্যাঁ, সেটা ডেফিনেটলি। আরেকটা জিনিস চিন্তা করুন, কলকাতাতে কিছু নেই, আমি যে গাড়ি করে যাই রীতিমতো আমার ভয় লাগে, কারণ এই যে উল্টোডাঙ্গা ব্রিজটা দুবার ভেঙে গেল, আমরা বিভিন্ন ব্রিজের মধ্যে পোস্টা ব্রিজ ভেঙে গেল। হয় কিভাবে সেটা হয়, মানে এই যে টাকা 9-6 কথা বলছিলেন সেটা কিভাবে হয়? আপনি বলছিলেন যে মামলা করতে গিয়ে খেয়াল করেছেন। দেখুন, টেন্ডার প্রসেসে ধরুন কিছু কোম্পানি আছে যারা খুব ভালো কাজ করতে চায়, ঠিক আছে, আলটিমেটলি তাদের কোনো একটা কারণ দেখিয়ে তাদের হয়তো বসিয়ে দেওয়া হলো, তাদেরকে সেই কাজটা করতে দেওয়া হলো না। সেই জায়গাতে কোনো নেতার কোনো ঘনিষ্ঠ লোক সে টেন্ডার প্রসেসটা পেয়ে গেল। এই ঘটনা অক্সর ঘটছে এবং সারা পশ্চিমবাংলা জুড়ে ঘটে। বিভিন্ন রাস্তার ক্ষেত্রে আপনারা যে পার্থবাবু আছেন, তরুণ আছে, তরুণও প্রচুর মামলা করেছে। টেন্ডার প্রসেসগুলো যদি আপনি লক্ষ্য করেন পশ্চিমবাংলাতে যেভাবে টেন্ডার ফ্লো করে, সেইখানে আপনারা দেখতে পাবেন যে বেশ কিছু ভালো ভালো কোম্পানি আছে যারা কিন্তু সারা বছর কাজ করতে চায় বা ঠিকভাবে মেনটেনেন্স করতে চায়, এবং যা গভর্নমেন্ট রুলস এবং প্রেসক্রাইব নর্মস আছে সেইটা মেনে কিন্তু তারা করার চেষ্টা করে। কিন্তু সেই কোম্পানিগুলোকেও আমরা দেখেছি টেন্ডার প্রসেসে আলটিমেটলি বসিয়ে দেয়, কারণ এটা সরকারের ডিসিশন টেন্ডার কাকে দেবে কাকে দেবে না। আবার একটা নতুন টেন্ডার প্রসেস করে দিল, কন্ট্রাক্ট হলো, পেমেন্ট করে না। আপনি জানেন টেন্ডারে একটা রাস্তা তৈরি হয়েছে, কোম্পানি তৈরি করেছে। আপনি যেটা বলছেন সদিচ্ছা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সদিচ্ছা, এটা আমি একদম আসবো, পার্থতার কাছে আসবো। তার আগে না বলবে, তরুণ যদি বলবে, কিন্তু তার আগে একটু দেখিনি আরো রাস্তার ছবি। উত্তর থেকে দক্ষিণ, সায়েন্স সিটি সংলগ্ন সার্ভিস রোড থেকে উত্তর কলকাতার বেলগাছিয়া শহর, কলকাতার দিকে দিকে বেহাল রাস্তা। পুজোর আগে কি অবস্থা সেই বেহাল রাস্তা? পুজোর আগে শহরের বেহাল রাস্তা পরিদর্শন করছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। রাস্তা নিয়ে জনসাধারণের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাকে। ওই পরিস্থিতিতে রাস্তা মেরামতিতে দিয়েছেন একগুচ্ছ আশ্বাসও। কেআইপির যে সব কাজগুলো হয়েছিল, দীর্ঘদিন ধরে রাস্তাগুলো খারাপ ছিল, সেই রাস্তাগুলো দেখতে গেছিলাম নিজের চোখে। বেশিরভাগই রাস্তা হয়ে গেছে, শুধু 75 নম্বর রুট যে জায়গাটা, ওখানে এখনও প্রজেক্ট চলছে, তো ওইখানটা রাস্তাটা খারাপ আছে, মানে খারাপ মানে খোঁড়াই আছে, প্রজেক্টের কাজটা চলছে, পাইপটা এখনও লাগানো যায়নি। এছাড়া কেআইপির যে কাজগুলো আগের স্কিমে ছিল সব কাজই হয়ে গেছে, এবং সবকটা রাস্তা খুব সুন্দর প্লাস্টিক রোড। কিন্তু এ তো গেল হরিদেবপুরের কথা। কলকাতার বাকি রাস্তার ছবিটা কেমন? পুজোর আগে সেই পরিস্থিতি খতিয়ে দেখল এবিপি আনন্দ। যেমন আনন্দপুরের কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ততম এলাকা, অথচ এই এলাকার রাস্তার হালও কার্যত চোখে দেখার নয়। টানা বৃষ্টিতে তৈরি হয়েছে বিরাট বিরাট গর্ত। এই গর্তেরই বিভিন্ন অংশে জল জমে কার্যত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। না ঠিক করলে তো কি করে হবে, গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, দুর্ঘটনার তো চান্স থাকে, এইভাবেই আমার চলাফেরা করতে হয়। খুবই খারাপ, গাড়ি যাতায়াতে খুব প্রবলেম হচ্ছে, মানুষেরও খুব প্রবলেম হচ্ছে, সারাই হচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে এই এলাকা। আশপাশে রয়েছে একাধিক বেসরকারি হাসপাতাল, মানুষের যাতায়াত এখানে অহরহ, অথচ সেই রাস্তারই এমন দুর্দশা। কংক্রিট রোড একটা অল্টারনেটিভ ব্যবস্থা। কংক্রিট রোডে এটা ঘটনা, খরচটা একটু কম, কিন্তু রেগুলার মেনটেনেন্স থাকে না, যেহেতু 10 বছর 20 বছর এতদিন মিনিমাম থাকেন। আমি যেহেতু একসময় ইমপ্রুভমেন্ট ট্রাস্টে ছিলাম, আমি জানি আপনি এখনও যদি বিবেকানন্দ রোড এই সমস্ত রাস্তা যেগুলো দেখবেন কংক্রিটের হয়েছে, সেই রাস্তাগুলো সেই কবেকার রাস্তা, কিন্তু কত ভালো সার্ভিস দিচ্ছে। সায়েন্স সিটি সংলগ্ন সার্ভিস রোডের অবস্থা দেখুন, জায়গায় জায়গায় খানাখন্দ। বিপদ মাথায় করে এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। সায়েন্স সিটির যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ সংলগ্ন যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডের অবস্থাও কিন্তু বেহাল। দেখা যাচ্ছে যে ভারী ভারী গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি, প্রত্যেকটি গাড়ি কিন্তু এই জলের মধ্যে দিয়ে আসছে, এবং সেই জলের ভেতরে কিন্তু লুকিয়ে রয়েছে গর্ত। স্বাভাবিকভাবেই গাড়ির চাকা যখন সেখানে পড়ছেন, সমস্যার মধ্যে হচ্ছে গাড়ির চালকদের। একইভাবে উত্তর কলকাতার বেলগাছিয়ার এই রাস্তাও কার্যত ভুগছে। একাংশ থেকে উঠে গেছে পিচের আস্তরণ, বেরিয়ে এসেছে রাস্তার কঙ্কাল সার চেহারা। শহর জুড়ে রাস্তার এই হাল নিয়ে প্রশাসন ও শাসক দলকে দুষছে বিরোধীরা। পশ্চিমবঙ্গবাসী এ সমস্তর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। তারা জানেন যে তাদের কার্নিভাল হবে, তারা জানেন যে দুর্গাপুজো কমিটি 1 লক্ষের বেশি টাকা করে পাবেন, পিতৃপক্ষে মা দুর্গাকে জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হবে। আসলে আপনার পাড়ায় পাড়ায় সমাধান ওটা হচ্ছে কিনা, আপনার খেলা মেলা মহোৎসব হচ্ছে কিনা। রাস্তা ভাঙলো তো তাতে কি এসে গেল এই সরকারে? এই সরকার তো কার্যত দেউলিয়া হয়ে গেছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মানতে হবে
যে বাম জমানায় মোট রাস্তা যত হাজার কিলোমিটার রাস্তার যে মাপ ছিল সেটা কয়েক গুণ বেড়ে গেছে এবং সেটা ভালো রাস্তা, এবং তার মধ্যে কোন ভগ্নাংশে কিছু ড্যামেজ হয়েছে বা কিছু সমস্যা আছে সেগুলো প্রশাসন ছাড়াচ্ছে। মোটের উপর কত মানুষ নতুন রাস্তার সুযোগ পাচ্ছেন সেই আনুপাতিক হারে ভাবতে হবে তো বিষয়টা। সব মিলিয়ে এই রাস্তা দুর্ভোগ কবে শেষ হবে সেই দিকেই তাকিয়ে শহর কলকাতা। সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, এবিপি আনন্দ। আমি অর্ণবের কাছে যাবো। অর্ণব, বাকি রাস্তাগুলোর ছবি আপনি দেখতে চাইছিলেন, আমরা একদম সেই প্রতিবেদন তুলে ধরলাম। আর এই যে বেলাগাম দুর্নীতির কথা বিক্রম যেটা বলছিল, আমি একটুখানি মনে করিয়ে দেবো আপনাকে, 2023 সালের যে সিএজি রিপোর্ট বেরিয়েছিল তার মধ্যে কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্প, সেখানে বিপুল দুর্নীতির কথা বলা হয়েছিল সেখানে। তো সেখানে রোগ তৈরি করার ক্ষেত্রে, সেই রোগ তৈরি করার ক্ষেত্রে সেখানে সেই বিপুল দুর্নীতিগত কথা এসেছে। তো আমি যখন এই কথাটা বলবো তখন আপনি সঙ্গে সঙ্গে বলবেন তাহলে আপনি চলে যাচ্ছেন কেন ওইখানে, অন্য জায়গায় চলে যাচ্ছেন। আমি বলছি যে পশ্চিমবাংলায় এই নতুন সরকার আসার পর নতুন রাস্তা তৈরি হয়েছে সেই পরিমাণটাও প্রায় 36,000 কিলোমিটার। সেই যে বিপুল রাস্তা তৈরি হয়েছে, নতুন রাস্তা তৈরি হয়েছে, এই তৈরি, আরে আপনি রিপোর্টটা খুঁজুন না, আরে আমি খুঁজবো কেন? বললেন আপনি আমি দেখাবো এই মুহূর্তে নেট করুন না, নেটটা খুলুন না, আপনাকে আমি জিজ্ঞেস করছি। আরে আপনি তো বললেন যে এই সেই সঙ্গে সঙ্গে আমি বলছি যে 36,000 কিলোমিটার এক্সটেনশন হয়েছে। হ্যাঁ হয়েছে, নতুন রাস্তা তৈরি হয়েছে সেখানে। কোথা থেকে হয়েছে, কোন রিপোর্টে? আরে রিপোর্টটা বলবেন না, নেটটা খুলুন। একটু আগেই তো আপনি বলছিলেন কেন্দ্রীয় সরকারের এখানে কথা বললাম, এটা আপনি নেটটা খুলে দেখুন, আপনি নেটটা খুলে দেখুন। না বাধ্যতার কাছে 36,000 কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়ে গেছে আর খারাপ রাস্তা ভগ্নাংশ, যেটা বারবার বলছে অর্ণব, বলছেন কুণালদাও বললেন, ভগ্নাংশটুকু হচ্ছে খারাপ রাস্তা। অর্থাৎ দেখুন, একটা বাড়ি কল্পনা করুন, বাড়ির দেওয়ালটা বাইরে থেকে খুব সুন্দর সাজানো হয়েছে, ভেতরে একেবারে বেআব্র অবস্থা। আমি আবার বলছি যে আমি বলছি গত 15 বছর কি 25 বছর, এমনকি বাম আমলও যদি ধরে নেন খানিকটা অংশ, আমাদের পশ্চিমবঙ্গের যা রোড ডেন্সিটি বলতে যা বোঝায়, অর্থাৎ প্রতি 100 স্কোয়ার কিলোমিটারে যত রাস্তা থাকার কথা সেটার খুব পরিবর্তন হয়নি। রাস্তার শুধু গুণমানের তফাৎ হয় যে রাস্তার কখনো উপরে কোটিং হচ্ছে, কখনো ভেঙে যাচ্ছে। অর্থাৎ আপনি মোটরেবল রোড বলতে যা বোঝায় সেটাও তো দেখাচ্ছেন আপনারা পরপর। আমি ওই অংশে যেতে চাইছি না, না আমি বলছি এবার হ্যাঁ এটা উচিত। আমি বলছি তা না হলে পরে যেটা হবে যে দেখুন, এই যে আবহাওয়ার পরিবর্তন যেটা হচ্ছে, বৃষ্টিপাতের ফ্রিকোয়েন্সি বাড়বে, ইন্টেন্সিটি বাড়বে, এটা চেন্নাইও হচ্ছে, মুম্বাইও হচ্ছে, দিল্লিতে হচ্ছে, আমাদের শহরে হচ্ছে। এখন একই সাথে ওই আবহাওয়ার খবর এবং তার সাথে রাস্তার হাল, এই দুটো একসাথে শুনতে হলে আমাদের খারাপ লাগবে। ফলে একটা সলিউশন হচ্ছে কলকাতা শহরের ক্ষেত্রে, যেহেতু কনক্রিটের রাস্তা সাধারণভাবে দাম বেশি পড়ে, খরচ বেশি হয়, একটা নতুন ধরনের এলিমেন্ট এখন বেরিয়েছে, থিন হোয়াইট টপিং বলি। অর্থাৎ অতটা পুরু কনক্রিটের রাস্তা না, যে পাতলা কনক্রিটের রাস্তা এবং শর্ট প্যানেল কনক্রিট বলে, সেগুলো ধরে আবহাওয়ার কথা বললেন। এবং সেই আবহাওয়ার জায়গা থেকে বলতেই হচ্ছে, পুজোয় কিন্তু এই আবহাওয়াই ভোগাতে চলেছে সাধারণ মানুষকে। কারণ 25শে সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যার জেরে ষষ্ঠী থেকে দশমী পুজোর প্রত্যেকটা দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুজোয় দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। তবে পুজো মণ্ডপগুলো কি ব্যবস্থা নিচ্ছে, পুজো উদ্যোক্তারা কি বলছেন, সেটা অবশ্যই রাখবো। তার আগে দেখব প্রতিবেদন। রবিবার মহালয়া, পিতৃপক্ষের শেষ, সোমবার শুরু দেবীপক্ষ। এবার মা মর্তে আসছেন হাতির পিঠে। শাস্ত্রমতে হাতির পিঠে চড়ে উমার আগমনে সমৃদ্ধি বাড়ে এবং কৃষিতে উর্বরতা আসে, সুখ শান্তিতে ভরে ওঠে পরিবার। কিন্তু এই খুশির বার্তার মধ্যেও মেঘ জমছে আশঙ্কার। মাঝে মধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি। আবহবিদরা বলছেন পুজোতেও রেহাই নেই অসুর বৃষ্টির হাত থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পুজো ভাসিয়ে দিতে তৈরি হচ্ছে নিম্নচাপ। ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনই হতে পারে বৃষ্টি। বছর ঘুরে আসছে উমা, কদিনই বা থাকবে মেয়েটা? সেই কটা দিন কি বৃষ্টি না হলেই নয়? চিন্তায় উদ্যোক্তারা। উদ্যোক্তা হিসেবে ফার্স্ট অফ অল মনে হয় যে বৃষ্টি হওয়াটা তো কখনোই বাঞ্ছনীয় নয়। আর আরেকটা হচ্ছে আমাদের এই বাঙালিদের যে স্পিরিট, বাঙালি বলবো না, আপামর এই দুর্গাপুজো দেখার যে লোকের স্পিরিট, তো বৃষ্টি অল্প বিস্তর যাই হোক না কেন সেই বাঁধভাঙা আনন্দ, কারণ বছরে একবারই দুর্গাপুজো আসে এবং এই যে খেটে তৈরি করা শিল্পকলা দেখতে লোকে ভিড় জমাবেই। উদ্যোক্তা হিসেবে দেখুন, বৃষ্টি তো কারোর কন্ট্রোলে নেই, বাট একটা জিনিস বলতে পারি যে দর্শক যদি আসে, আমাদের এত কিছু করা শুধু দর্শকের জন্য, আমরা চাই দর্শক আসুক। এবার যদি বৃষ্টি পড়ে প্রচণ্ড, তাহলে তো দর্শকের একটু অসুবিধা হবে। লেটস কিপ আর ফিঙ্গার্স ক্রসড। একটা জিনিস বলতে পারি, আমাদের মণ্ডপটা পুরো ঢাকা, যদি ওনারা দর্শকরা আসেন মণ্ডপের ভেতরে কোনো অসুবিধা হবে না।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মহালয়াতেই শুরু হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায়। পূর্বাভাসে আরো বলা হয়েছে ষষ্ঠীর দুদিন আগে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আবহবিদরা বলছেন 25 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যার প্রভাবে 27 সেপ্টেম্বর পঞ্চমী থেকে 29 সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 30 সেপ্টেম্বর অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নবমী ও দশমীতেও হতে পারে ভারী বৃষ্টি। বে অফ বেঙ্গল থেকে অনেকটা ময়েশ্চার ইনকারশন রয়েছে দক্ষিণবঙ্গে, তাই আজকে যেরকম দেখতে পাচ্ছেন যে থান্ডার ক্লাউড তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, এবং এই একই রকম বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রতিটি জেলাতেই আগামী 5 দিন থাকছে। এর সঙ্গে আজকে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে, এবং তার সঙ্গে ডে 3 মানে আজকে হচ্ছে 20 তারিখ, 21, 22 তারিখ, 22 এবং 23 তারিখ ডে 3 এবং ডে 4-এ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি হলেও পুজোর বোনাস পাচ্ছে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপনাদের আনন্দ দেওয়ার জন্য, মানুষের কাছে মানুষের পুরস্কার পাওয়ার জন্য আমরা যে খাটি, সে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে সত্যিই খুব মুশকিল। এক হচ্ছে প্যান্ডেল শেষ করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, যদি বা শেষও করে দিই, হয়তো শেষ করেই ফেলবো কাজ সময়ের মধ্যে, কিন্তু মানুষ আসবেন কেমন করে, এটাই একটা বড় যন্ত্রণা, একটা দুঃখের বিষয়। আগামী 2রা অক্টোবর বিজয়া দশমী। মা কৈলাসে ফিরবেন দোলায়, শাস্ত্রমতে যা সাধারণত রোগ, দুর্ভোগ বা মহামারীর ইঙ্গিত দেয়। সাগরের নিম্নচাপ হোক বা দোলাগমনের বিপদের আশঙ্কা, সব দুর্গতি থেকে একমাত্র রক্ষা করতে পারেন দুর্গতি নাশিনী দুর্গাই। অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পুজোর কথা যখন হচ্ছে, আবহাওয়া নিয়ে যখন কথা হচ্ছে, একটু পুজো মণ্ডপগুলোর ছবি একবার আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে চাইবো। শ্রীভূমি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়, এবং অন্যদিকে টালা প্রত্যয় থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছে। প্রথমে উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, এই কারণেই আশা তোমার কাছে, যেহেতু বৃষ্টি আগামীকাল থেকেই আমরা জানি যে শুরু হতে চলেছে, আবহাওয়া দপ্তরের সেই পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে ব্যবস্থা কি থাকছে পুজো মণ্ডপগুলিতে? একদমই তাই। দেখো, আমরা শ্রীভূমিতে দাঁড়িয়ে রয়েছি এবং অজয় যে যেটা দেখাচ্ছে তুমি দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল। প্রতি বছরই এখানে লাখ লাখ লোক তারা প্রতিমা দর্শনের জন্য আসেন এবং প্যান্ডেলের দর্শনের জন্য আসেন। এখানে যে পরিবেশ, আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলছিলাম যে একমাত্র প্যান্ডেলের ভেতরে ঢুকলে পরে বৃষ্টি যদি হয় তাহলে মাথা বাঁচতে পারে, কিন্তু বাকি যে জায়গাটা রয়েছে তারা যেভাবে প্যান্ডেল করেন, অর্থাৎ ভিআইপি রোড থেকে ঢুকে গোটা রাস্তাটাই সেটা কিন্তু একেবারে ফাঁকা। ফলে এখানে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মাথা বাঁচানোর কোনো সুযোগ নেই। যদি অচমকা বৃষ্টি নামে তাহলে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে তাদেরকে কিন্তু আসতে হবে, দর্শকদের আসতে হবে। কারণ যেভাবে তারা প্যান্ডেল তৈরি করেছেন, এবং শ্রীভূমির প্যান্ডেলটা যতটা এরিয়া নিয়ে হয়, যতটা অঞ্চল নিয়ে হয়, এবং তার থেকেও বড় কথা যে রাস্তায় যে পরিমাণ লোক দাঁড়িয়ে থাকেন, অন্তত 6টা-7টা লেনে, সেখানে কিন্তু কারুর পক্ষেই মাথা বাঁচিয়ে বা বৃষ্টি এড়িয়ে প্যান্ডেলের ভেতরে ঢোকা কার্যত অসম্ভব। আমরা যখন আজকে এখানে দ্বারোদ্ঘাটনের কর্মসূচিতে এসেছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম দিয়েছেন উৎসব উৎসারিত সূচনা, সেই সময় কিন্তু এখানে বৃষ্টি হচ্ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম হাতিবাগানে যান, সেই সময় কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই কর্মসূচি করা কিন্তু একটু অসুবিধার, কারণ আপনারাও সবাই ভিজছেন। ফলে একটা দুশ্চিন্তা কিন্তু অবশ্যই উদ্যোক্তাদের আছে। তবে উদ্যোক্তারা যেটা জানিয়েছেন যে প্যান্ডেল তারা তৈরি করেছেন, এখানে প্রচণ্ড বৃষ্টি হলেও এই প্যান্ডেলের কিন্তু কোনো ক্ষতি হবে না, এবং তাদের বিশ্বাস যে বৃষ্টি মাথায় নিয়েই প্যান্ডেলের ক্ষতি হবে না, কিন্তু প্যান্ডেল অবধি, প্রতিমা অবধি মানুষ পৌঁছতে পারবে। তো সেক্ষেত্রে পুজোর উদ্যোক্তারা, পুজো কমিটি, তারা কি বন্দোবস্ত করেছেন? কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে টালা প্রত্যয় উদ্বোধন করেন, মানে একেবারে শারদোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম,
একদমই টালা প্রত্যয়ে আজকে মুখ্যমন্ত্রী মণ্ডপ উদ্বোধন করেন এবং সেই মণ্ডপ উদ্বোধন হলেও এখানে যে মানুষ আসার যে ভিড় সেটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আয়োজক যারা এই ক্লাবের যারা সদস্য তারাও প্রস্তুত সবাইকে স্বাগত জানাতে। কিন্তু প্রথম প্রশ্ন আপনাদেরকে করব যে এই যে বৃষ্টি, আজকেই বৃষ্টি হয়েছে এখানে আমরা দেখলাম, তো বৃষ্টি আপনাদের কতটা ভাবাচ্ছে এবং যারা দর্শনার্থী তাদের জন্য আপনারা কি ভেবেছেন? তো বৃষ্টি তো হতেই থাকবে। দেখুন, এটা একটা এরকম জিনিস যেটা আমরা কোনোদিন আটকাতে পারবো না বা এটাতে কোনোদিন প্রিভেন্ট করতে পারবো না, বাট আমরা একটা জিনিস করতে পারবো, আমাদের দর্শনার্থীরা যারা আসছেন টালা প্রত্যয়ে ঠাকুর দেখতে, তাদের সুরক্ষা, তাদের কিভাবে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে, কিভাবে ভালো করে ঠাকুর দর্শন করাতে হবে, সেইটুকু আমরা নিশ্চিন্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরও একজন রয়েছে, আমি কথা বলবো যে আপনারা এইখানে মণ্ডপের থিমটা কি করেছেন? এই যে দেখতে পাচ্ছি চারদিকে বীজ এবং সবই কৃষি ওপর ভিত্তি করে। আমাদের থিমটা হচ্ছে বীজ অঙ্গন, থিম মেকার শ্রদ্ধেয় ভবতোষিতম। একটা কথা, যে কোনো খাদ্য কিন্তু তৈরি হয়, সৃষ্টি হয় বীজ থেকে। এখন একটা এমন সময় পড়েছে বেশ কিছুটা মুনাফা লাভে বা অতিরিক্ত ফসলের আশায় চাষ করছে, অর্থাৎ কৃষি আর চাষির ওপর। এবং দেখতে পাচ্ছে এখানে বহু মানুষ ইতিমধ্যে আসছে, আমার সহকর্মী সন্দীপন গুপ্ত দেখাচ্ছে যারা দর্শনার্থী তারা আসেন, তাদের সঙ্গে একবার কথা বলবো। বৃষ্টিটা কতটা ভাবাচ্ছে? আজকেই আপনি তো এসে হাজির হয়েছে। দেখুন, বৃষ্টিটা তো একটু সমস্যা তৈরি করছিল, মানে সকালবেলা আজকে যেভাবে বৃষ্টি হয়েছে কালকে ভোরবেলাতেও হয়েছে, কিন্তু আমরা যেটা মনে করি এটা একটা বাংলার সংস্কৃতি এবং হচ্ছে বাঙালির এটা আবেগ, যখনই ঢাকে কাঠি পড়ে এবং আবেগ আছে এবং এই আবেগকে কাটিয়েই মানুষ আসবে এবং এখানে বৃষ্টি উপেক্ষা করেই সকলে আসবে এবং সেই বৃষ্টির জন্য প্রস্তুতি রেখেই মণ্ডপে এখনই ভিড় হচ্ছে এবং আয়োজকরা প্রস্তুত। দেখতে পাচ্ছ সেই দৃশ্য, একেবারে বাংলার সেই আবেগ, সেই সংস্কৃতিতে যেন কোনোভাবেই ভাটা না পড়ে। আমাদের দাবি তো একটাই, বৃষ্টি কমবে তো। কি বলছেন বিশেষজ্ঞ দেবস্মিতা? একদম তাই পাপিয়া, তুমি ঠিক যে কথা বলছিলে, আমরা সত্যি এটা নিয়ে ভাবিত যে বৃষ্টি যেভাবে মানে ভ্রুকুটির বৃষ্টি রয়েছে সেটা কতটা প্রভাব পড়বে। আমি অবশ্যই কথা বলবো, রামকৃষ্ণ দত্ত রয়েছেন আবহাওয়াবিদ আমাদের সঙ্গে, পুজো উদ্যোক্তা শিব মন্দির সার্বজনীনের পার্থ ঘোষও রয়েছে, পার্থবাবুর কাছে আসবো। তার আগে রামকৃষ্ণবাবু, এই যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে বৃষ্টি হচ্ছে অসুর এই পুজোতে, কি পূর্বাভাস, কতটা প্রভাব? পূর্বাভাস যেটা আমার বলতে ভালোই লাগছে, আমার ছাত্রী অন্বেষা বলল যে বৃষ্টি তো হবেই, কেননা নিম্নচাপ যেভাবে আসছে আর এটা বেশ জাঁকিয়েই নিউমেরিক্যাল ওয়েদার ফোরকাস্ট মডেলে দেখাচ্ছে, মানে এটাকে আর অ্যাভয়েড করার কোনো রাস্তাই নেই। তো যেহেতু এটা সমুদ্রের ওপরেই রয়েছে, যদিও কলকাতার থেকে অনেকটাই দূরে থাকবে পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু এই নিম্নচাপগুলোর ব্যাপ্তি অনেক বেশি, মানে 500 কিলোমিটার থেকেও বড়। সুতরাং সমস্ত জেলাতেই যে বৃষ্টি হবে সেটা ধরে নিয়েই এগোতে হবে। আর এটা একটি ভাগ্য ভালো যে নিম্নচাপটার জন্য যে বৃষ্টি হবে সেটা কিন্তু খুব বেশি জোরে হবে না, মানুষের যা উদ্যম সেই উদ্যমে ওই বৃষ্টিটাকে অ্যাভয়েড করতে পারবে বলেই আমার মনে হয়। আচ্ছা, আপনি বলছেন ভারী বৃষ্টির সম্ভাবনা তাহলে পুজোর মধ্যে নেই? হ্যাঁ রামকৃষ্ণ বাবু, আপনি বলছেন ভারী বৃষ্টির সম্ভাবনা পুজোর মধ্যে নেই, মানুষ স্বচ্ছন্দে পুজো আনন্দ করতে পারবে। হ্যাঁ, সেটা পারবে। বৃষ্টি একটু হলেও মানুষের যে উদ্যম, সেই উদ্যমে ওই সামান্য বৃষ্টি খুব একটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে না। আচ্ছা, শিব মন্দির সর্বজনীনের উদ্যোক্তা পার্থ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থবাবু, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন যাতে মানুষকে বৃষ্টিতে ভিজতে না হয় যদি বৃষ্টি হয় ঠাকুর দেখতে? কি দেখুন, যদি বৃষ্টি হয় মানে এবছরই যে প্রথম বৃষ্টি হচ্ছে পুজোর সময় তা নয়, বৃষ্টি প্রত্যেকবারই হয়, মানুষ নিজেদের প্রোটেক্টেড করেই নিয়ে আসেন এবং আমরা আলাদা করে ব্যবস্থা করার কোনো দরকার আছে বলে মনে করি না। আমার যা প্যান্ডেল সাইজ করার মতো হয় সেটাই আমরা করি। আমরা চেষ্টা করি যতটা প্যান্ডেল সম্ভব হয় আমরা ঢেকে রাখার, সেখানে যাতে বেশ কিছু লোকজন ওখানে থাকতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। এখন যদিও এই বছরের ব্যাপারটা অন্যরকম, কারণ এবছরের পুজো অনেক এগিয়ে এসছে এবং আমরা আগে থেকেই প্রেজামশানে ছিলাম যে এবছর বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি হতে পারে তো পুজোর সময়, কিন্তু পুজোর আগে যা বৃষ্টি হয়েছে সেটাই আমাদের চমক লাগিয়ে দিয়েছিল। আমাদের কাজের যা ব্যাহত হয়েছে কাজ করতে গিয়ে, সেটা আমরা কোনো রকমভাবে মানে আমরা চাইছিলাম যত তাড়াতাড়ি পারি প্যান্ডেল করে চালাটা তৈরি হয়ে যাক, তাহলে কি মানে প্যান্ডেলের তলায় লোকজন কাজ করতে পারবে। সেইটার পরে আমরা প্রস্তুতি নিয়েছি এবং প্রস্তুতিতে আমাদের কোনো খামতি ছিল না। এবছর আমরা প্যান্ডেলের সাইজটা অনেক বড় করেছি, আগে থেকেই এটা অ্যাজাম্পশন ছিল যে বৃষ্টি হতে পারে,
তো প্যান্ডেলটা বড় করার জন্য ওখানে অনেক সংখ্যক লোকজন ওখানে থাকতে পারবে। আচ্ছা, মানে আপনারা তো যেমন ভাবে ছাড়া হয় সীমিত সংখ্যক দর্শনার্থীদের ছাড়েন, আবার সীমিত সংখ্যক দর্শনার্থীরা যখন দাঁড়িয়ে থাকেন অপেক্ষায়, তখন তাদের জন্য তাদের মাথার উপর ছাউনির বন্দোবস্ত কি থাকছে? না, এমনিতে যখন লোকজন যখন বৃষ্টিটা হয় হঠাৎ করে চলে আসলো, তো তখন আমরা লোকজনকে ওই জায়গাটা অনেক অনেক মানে বেশ কমফোর্টেবল লোকজনকে আমরা ওখানে ঢুকিয়ে রাখতে পারবো বৃষ্টির রাত। প্লাস আমরা যেটা করি, পাড়ার যেসব বাড়ি টাড়িয়ে আছে সিঁড়ির তলায় অনেককেই ঢুকিয়ে দিতে পারি, সেটা আমরা আগে থেকেই প্ল্যান করে রাখি যে কোন কোন বাড়ির তলায় যেতে পারবে। আর মানুষজনও এবছর তো আমার অন্তত এটা আমরা অ্যাডভাইস করব যাতে ছাতা এবং বাচ্চাদের জন্য রেইনকোট নিয়ে বেরোয়, কারণ এবার বৃষ্টি কোনো খামখেয়ালি পায়নার মতো হচ্ছে, হঠাৎ করে রোদ, ভীষণ রোদ, হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আজকে যেটা হয়েছে গতকাল একই অবস্থা, স্বাভাবিক চরিত্র, কিন্তু তার মধ্যেও বেশি বৃষ্টি। আজকে সকাল থেকেই দেখেছি আকাশের মুখভার এবং বেশ জোরে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। তো আপনারা এই ব্যবস্থাটা নিচ্ছেন একদম যাতে মানুষকে কম যতটা ভেজা কম যায়। আমাদের সঙ্গে শিল্পী সমীর রাইচো রয়েছেন। সমীরদা, মানে পুজোর সময় বৃষ্টি এটা সাধারণ মানুষের কাছে যথেষ্টই উদ্বেগের, অর্থাৎ এবছরও সেই উদ্বেগটা সাধারণ মানুষের থাকছে। না, উদ্বেগটা তো রয়েছে, এটা তো স্বাভাবিক কথা। বিশেষ করে আমাদের সঙ্গে আবহাওয়াবিদ রয়েছেন, উনি বলছেন এবং আমরা নিজেরাও দেখতে পাচ্ছি প্রতি বছরই কম বেশি থাকে। তো এবছর সত্যি যেটা পার্থবাবু বললেন যে প্রত্যেক উদ্যোক্তার এতটাই বৃষ্টি হয়েছে যে কাজ করতে অসুবিধে হয়েছে। এবং আমি কখনো মনে করি না, যেটা পার্থবাবু বললেন যে আমাদের ওই জায়গাটা মানে পাশাপাশি বাড়িতে লোক ঢুকে যাবে, কিন্তু যেখানে মানে লোকে লাইন করে দাঁড়ায় সেটাকে ঘিরে দিক, এটা আমি কখনো চাই না। কেন? পুজো করার অভিজ্ঞতা আমার নিজের রয়েছে, তখন এত মানুষ চলে আসে, সেইটাকে যদি ঘিরে দেওয়া হয়, কোনো কারণে যদি একটা ফায়ার হ্যাজার্ড হয়, তাহলে কিন্তু মানুষকে বাঁচানো মুশকিল হয়ে যাবে সেটা, এবং মানুষ ওখানে দম বন্ধ হয়ে মারা যাবে, মানুষ ওখানে স্ট্যাম্পেড হয়ে যাবে, মানে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে। সেটাকে ওপেন রাখাই ভালো। ওয়াইজ ডিসিশন যেটা দাদা পার্থবাবু বললেন, যে একটু নিজেরা প্রিপেয়ার হয়ে, যারা বাচ্চাদের জন্য রেইনকোট, ছাতা, যেগুলো মিনিমাম লাগে, তারপরে তো এনজয় করা, পুজোটাকে তো এনজয় করতেই হবে। আমরা বাঙালি, এবং শুধু কলকাতায় নয়, পশ্চিমবাংলা নয়, সারা বিশ্বের বাঙালি যেখানে আছেন সবাই পুজোটাকে এনজয় করুক, একটু মেনে নিতে হবে। আর পুজোটা একটু এগিয়ে এসছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। সমীরদা, একটা কথা বলুন, শিল্পীদের কাছেও তো এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ তারা তো তাদের মনের ভাবনা অনেক দিন ধরে একটু একটু করে ফুটিয়ে তোলেন, সেক্ষেত্রে এই বৃষ্টি তো তাদের কাছেও একটা মানে কষ্টের জায়গা বলা যেতে পারে। সেটা তো অতি অবশ্যই, কিন্তু তারা তো আবহাওয়া অফিসে গিয়ে কমপ্লেন করতে পারে না যে বৃষ্টিটা কেন হচ্ছে, সেটা করা যাবে না। করা গেলে হয়তো করতেন, কিন্তু শিল্পীদের জন্য নিশ্চয়ই প্রত্যেক শিল্পী, তারা সে নামী হোক অনামী হোক, প্রত্যেকের যে পরিশ্রমটা থাকে, সারা বছরের চিন্তাধারা থাকে, অক্লান্ত পরিশ্রম, শুধু তো শিল্পী নয়, তাদের সাথে বিভিন্ন ডেকোরেটরের লোক, যারা ক্রাফটসের লোক, প্রচুর মানুষ যারা ঠাকুরটা বানাচ্ছেন, এবং মূল শিল্পী, উদ্যোক্তাদেরও টেনশন কোনো অংশে কম থাকে না। কিন্তু কারোর কাছে এটা কিছু করার নেই, এটা এমনই একটা মানে প্রাকৃতিক ব্যাপার যেটা আমাদেরকে মেনে নিতে হবে। মেনে নিতে তো হবে, কিন্তু মন যে মানতে চায় না সমীরদা। আমি তাই আরো একবার জানতে চাইবো রামকৃষ্ণ বাবুর কাছে, যে গতবারের তুলনায় এবারের বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি, কেন? মানে এত দীর্ঘদিন ধরে বৃষ্টির থেকে যাওয়াটা কি কারণে? এটা অনেকটা ক্লাইমেট চেঞ্জ বললে ভুল হবে। আমরা ক্লাইমেটটাকে চেঞ্জ করছি কিভাবে? আমরা অনেকেই জানি আমাদের পড়শি দেশ ব্রহ্মপুত্র নদীর মানে ওপেনিংসে বিশাল একটা বাঁধ তৈরি করেছে। সেই বাঁধের ফলে প্রচণ্ড পরিমাণ জল এই দিকে আসতে পারছে না, যেটা আগে এসে জলাভূমির মতন ব্রহ্মপুত্রের যে অববাহিকা ছিল সেটাতে প্রচুর জল থাকতো, জল থাকাতে ময়েশ্চার তৈরি হতো। সেক্ষেত্রে কী হতো, আপনারা হয়তো শুনে থাকবেন যে তিব্বতে ভীষণভাবে বৃষ্টি হয়েছে বা ফ্লাড হয়েছে। এটা কেন হলো? যেহেতু ব্রহ্মপুত্র জলটা ওই সাইডেই রয়ে গেছে, সুতরাং ওই সাইডে প্রচুর ময়েশ্চার তৈরি হয়েছে এবং ফ্লাড তৈরি হচ্ছে। যেহেতু এখানে ময়েশ্চার নেই, সুতরাং ওই সাইডে ড্রাই এয়ার চলে এসে আমাদের বে অফ বেঙ্গল পর্যন্ত চলে আসছে, এবং কনফ্রন্টেশনটা এই আমাদের মানে বে অফ বেঙ্গলের মধ্যেই হচ্ছে। এই কনফ্রন্টেশনটা হওয়ার কথা উত্তর ভারতে, মানে আসাম বা এই সমস্ত জায়গাতে, কিন্তু সেটা হচ্ছে এখন এই আমাদের দক্ষিণবঙ্গের আশেপাশে বা দক্ষিণবঙ্গ থেকে একেবারে অনেকটা নিচুতেই। এই যেখানেই কনফ্রন্টেশন হবে সেখানেই বৃষ্টিপাত হবে। এই কনফ্রন্টেশনটা যেটা হওয়ার কথা আসাম সাইডে, সেটা এখন হচ্ছে এই রকম আমাদের
ওয়েস্ট বেঙ্গলের ওপরে, এটাই হচ্ছে মেইন কারণ। এক্ষেত্রে রামকৃষ্ণবাবু কারণটা কি? কারণ সত্যি শহর কলকাতা তো এইরকম বৃষ্টির ছবি আগে দেখেনি, এভাবে বৃষ্টি যেখানে গরমটা সেই জায়গায় আমরা অনুভবই করতে পারিনি। হ্যাঁ, সেটা কারণ যেটা বললাম যে ময়েশ্চার যেহেতু আর উত্তর দিকে যেতে পারছে না। কেন? উত্তর দিক থেকে ড্রাই এয়ার এরা খুব শক্তিশালী, মানে শক্তিশালী বলতে ম্যাসিভ, ধাক্কা বেশি জোরে দিতে পারে, সেই একদম এই সাইডেই চলে আসছে। যেটা আগে ময়েশ্চারগুলো আসাম পর্যন্ত চলে যেত সাউথ ওয়েস্ট মনসুনের জন্য, সেটা কিন্তু ওই পর্যন্ত ভালোভাবে পৌঁছতে পারছে না, যে কারণে কনফ্রন্টেশনটা যে এরিয়াতে হবে সেই এরিয়াতেই নিম্নচাপ হচ্ছে। সেটা আমরা দেখেছি যে এই 40-50 দিনে অন্তত 14-15টা নিম্নচাপ হয়েছে। নিম্নচাপ হওয়ার কারণই হচ্ছে এটা, কনফ্রন্টেশনটা আর ওই উত্তর দিকে যেতে পারছে না, সেটা মোটামুটি এই ধরুন বে অফ বেঙ্গল থেকে গুজরাট পর্যন্ত এই রিজিয়নেই রয়েছে। আমি একটা অ্যাড করছি, যেটা ও বলল যে এইরকম তো আমরা দেখা যায়নি এরকম বৃষ্টি, এটা কিন্তু সঠিক বলে আমার মনে হয় না। এখন যেটা দাদা বললেন সেটা নিশ্চয়ই 100% যুক্তি আছে যে এই কারণে এটা হওয়ার সম্ভাবনা হয়েছে, কিন্তু আমার এখনও মনে আছে আমাদের ছোটোবেলা থেকে বৃষ্টি হয়নি বা প্রবল বৃষ্টি, বরঞ্চ আমরা রেদার বলতে পারি বিগত 4-5 বছর কলকাতা শহর বৃষ্টিই পায়নি। এই বৃষ্টিটা হওয়ার যেমন একটা বাজে দিক রয়েছে, আবার উল্টো একটা ভালো দিক রয়েছে, বিশেষ করে আমাদের শহরের জন্যে। কারণ এই বৃষ্টি না হলে এই কলকাতা শহরটা যে কোনো সময় বসে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। সেই দিক থেকে আমরা শঙ্কিত ছিলাম। বিগত 4-5 বছরে এত গরম ছিল, এত বৃষ্টি কম হয়েছিল, সেখানে সেই আনুপাতিকভাবে এবার কিন্তু বৃষ্টিটা যথেষ্ট হয়েছে এবং এই বৃষ্টি আমরা দেখেছি। এরকম বৃষ্টি আমরা কলকাতা শহরে আগে হয়নি, এটা নয়। আচ্ছা, না আপনি বলছেন বৃষ্টির এই সুফল হিসেবে, হ্যাঁ রামকৃষ্ণবাবু, বৃষ্টির সুফল হিসেবে একটা হচ্ছে এই যে ভ্যাপসা গরম, সেটা থেকে হয়তো একটু মুক্তি মিলতে পারে, মানে সেই আনন্দটা রয়েছে, মানে এই বৃষ্টির মধ্যে পুজোয় ঘুরতে যাওয়ার, তাই তো রামকৃষ্ণবাবু? হ্যাঁ, সেটা তো অবশ্যই, যেহেতু যেখানেই নিম্নচাপ হবে সেখানে কিন্তু ঠান্ডা হবে, মানে ওইখানটায় ভ্যাপসা ব্যাপারটা থাকবে না, কেননা ওখানকার বায়ুর ঊর্ধ্বমুখী গতি হলেই সেখানে কিন্তু ঠান্ডা ভাবটা চলে আসে। সুতরাং আগে আমরা যখনই সেপ্টেম্বর মাসে নাগাদ পুজো হতো তখন কিন্তু গরম ভাবটা থাকতোই, এবারে হয়তো সেটা থাকবে না, একটু মেঘলা আকাশ থাকবে, সামান্য একটু বৃষ্টি হলেও হতে পারে। মানে সামান্য বলছি এই কারণে, উদ্যোগের তুলনায় মানুষের মানে ঘর কোনো মানুষ মানে উদ্যম যদি ফুরিয়ে যায় সামান্য বৃষ্টিতেই বলবে রেইন হচ্ছে যাব না, কিন্তু আমাদের উদ্যম এত বেশি পুজোর সময়তে ওই সামান্য বৃষ্টি খুব একটা উদ্যমকে হারাতে পারবে না। আচ্ছা, বৃষ্টি কবে বিদায় নিচ্ছে জানবো, তার আগে হ্যাঁ পার্থবাবু কি বলবো? হ্যাঁ অবশ্যই বলবেন যে আরো মানুষকে আশা দিতে, ভরসা দিতে আপনারা কি বলবেন? আপনাদের দিকেই তো তাকিয়ে আছেন দেখুন দর্শনার্থীরা। দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে কোনো মানুষই ঘরে বসে থাকবে না, সে যত বৃষ্টি হোক বা না হোক, না হলে ভালো, হলেও তার প্রোটেকশন নিয়েই লোকে বেরোবে, সে বাচ্চা বড় বৃদ্ধ যাই হোক। তো আমরাও জানি যে লোকের হাতে প্রোটেকশন থাকবে, যার জন্য আমি আগেই বললাম যে একটা ছাতা এবং রেইনকোট নিয়ে বেরোনো উচিত। আপনি বলছেন মানুষে তো অভ্যস্ত হয়ে গেছে, একদমই এরকম কোনো বছর নেই, এরকম কোনো বছর নেই যে বৃষ্টি হয়নি একদম। সেই সঙ্গে সঙ্গে না, ওই যে বললাম, আপনি জিজ্ঞেস করলেন কি বলবো, সেই সঙ্গে সঙ্গে মানুষের এটাও আশা থাকবে যে এই সময় এতদিন ধরে ধারাবাহিকভাবে বৃষ্টি হতে হতে পুজো উদ্যোক্তাদের মাথায় এটাও তো থাকবে যে আমাদের জন্য রেহাই দিতে কিছু একটা ব্যবস্থা করুক পুজো কমিটিরা। পুজো কমিটিরা কোথা থেকে ব্যবস্থা করবে? বৃষ্টিটা যদি হয় সে তো আমিও এফেক্টেড হব, আমি তো নিজে এফেক্টেড হব। এখন পুজো কমিটির তরফ থেকে যেটা আমরা বললাম, আমরা প্যান্ডেলের সাইজটা বড় করে দিলাম যাতে বেশি লোক ওখানে থাকতে পারেন, আশেপাশে পাড়ার লোকজনদেরও বলা থাকে, এবং ন্যাচারালি যদি বাচ্চা নিয়ে রাস্তাঘাটে ভিজতে থাকে, আমরা নর্মালি আমরা তাদের নিশ্চয় নিজের বাড়িতে ডেকে নিই। পাপিয়া, আরেকটা জিনিস খেয়াল রাখো, যেহেতু পুজোটা এখন অনেক আগে থেকে শুরু হয়ে যায়, আমাদের ছোটবেলায় তো একদম ষষ্ঠীর আগে শুরু হতো না, তো এখন তো শুরু হয়ে যায় দ্বিতীয়া তৃতীয়া থেকে। এইটা কিন্তু একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিকটা হলো যে ভিড়টা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, মানে আগে গিয়ে প্যান্ডেল দেখে নিতে পারবে, আগে গিয়ে দেখে নিতে পারছে, ভিড়টা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তা নাহলে কিন্তু আরো ম্যাসিভ যে ভিড়টা হতো তার থেকে সেটা কিন্তু এখন এড়ানো সম্ভব। তো আমার একটা কোশ্চেন আছে আপনাকে, যে সাধারণত পুজোর সময় তো একটা লাইনের মতন আপনার ব্যবস্থা করেন, তো সেটা যদি শেড দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আমাকে বলছেন? হ্যাঁ, যেটা আমি বললাম, সেক্ষেত্রে সেফটি না, ওটা হয় না। কারণ কি, এখন লাইনটা কত দূর যাবে, মানে লাইনটার ব্যাপার না, এখন তো পুজোটা কিন্তু আর্টিস্টিক হয়ে গেছে, একটা থিম ওরিয়েন্টেড পুজো হয়, সেখানে যদি আমি একটা চ্যানেল করে দিই তখন ব্যাকে যেটা আছে সেটা কিছু দেখতেই পাবে না।
লোককে তো দেখে দেখে ঢুকতে হবে, যেখানে বিশেষ করে বেশি ভিড় হয় আমরা চাই লোক যতটা সম্ভব হোক প্যান্ডেলটা ওপেন থাক, লোকেরা দেখতে দেখতে ঢুকবে, তার জন্য একটা সময়ও দিতে হবে। এখন এর মধ্যে যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায়, ঠিক লোকেরা নিজেরাও জায়গা করে নেবো, আমরা তাদের জায়গা করে দেবো, এটা কিন্তু ঘটনা। অতটা মানে খারাপ আমরা নই, এবং মানুষ যারা প্রতিমা দেখতে বেরোচ্ছে তারাও অতটা, তারা জানে যে এটা হতেই পারে এবং আমাদের কাছে হেল্প চাইবে। তো আমরা যতগুলো ক্লোজড এরিয়া আছে সেখানেই তাদের থাকার বন্দোবস্ত করব। এখান থেকে রামকৃষ্ণ বাবু, মানে যেটা পাপিয়াও বলছিল যে বৃষ্টি বিদায় কবে নেবে, মানে রেহাই কবে মিলবে এই বৃষ্টির হাত থেকে? এটা একটা কঠিন প্রশ্ন, কেননা আমাদের যার উপরে বেস করে আমরা কথা বলি সেটা হচ্ছে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল। এই মডেলগুলোর ক্যাপাবিলিটি এখনও পর্যন্ত হচ্ছে 10 দিন। 10 দিন আগে আমরা মোটামুটি ইন্ডিকেশন পেয়ে যাই, কিন্তু তার বাদে কি হবে এই নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল, এটা কিন্তু অদ্ভুত হলো। আপনি বৃষ্টিটা কবে আসবে আসবে বলতে পারছেন, কবে যাবেন বলতে পারছেন না। ওই যে বললাম যে বিজ্ঞানের একটা লিমিটেশন আছে, বিজ্ঞানের একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা হচ্ছে 10 দিন এখনও পর্যন্ত। কেননা আমরা টেকনোলজিক্যালি অত ডেভেলপড হয়নি, মানে সারা পৃথিবী হয়নি যে সুপার কম্পিউটিংয়ের পাওয়ার এখন 10 দিন পর্যন্তই পারছে, এর বাইরে বলতে পারছি না। সুতরাং এই পুজোটাই 10 দিনের মধ্যেই থাকছে, সেই কারণে কিছুটা হলেও আমরা বলতে পারছি। প্রকৃতির ওপর তো কারোর হাত নেই, সুতরাং আবহাওয়াবিদরা তারা পূর্বাভাস করতে পারেন, তারা বলে দিতে পারেন, সতর্ক করে দিচ্ছেন তারা প্রতি মুহূর্তে। তাই দায় যেমন পুজো উদ্যোক্তাদের রয়েছে, আমরা ওই ছাতা রেনকোটের দায়িত্ব যেমন তাদের রয়েছে, ছাতা রেনকোট নিয়ে বেরোবো, সব ঠিক আছে, কিন্তু আমাদের প্রার্থনা থাকবে দুর্গতি নাশিনীর কাছে, যিনি সব দুর্গতি নাশ করেন, যে বৃষ্টিটা যেন না হয়, তাহলে সবাই আনন্দ করে পুজোটা দেখতে পারেন। আর এর মধ্যেই আজকে আপনারা জানেন দুপুরে বৃষ্টি মাথায় করেই শারদোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুরুতেই স্পষ্ট করে দেন এটা শুধুমাত্র মণ্ডপের উদ্বোধন, যদিও মহালয়ার আগে মুখ্যমন্ত্রীর মণ্ডপের উদ্বোধন ঘিরে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মহালয়ার আগেই যেন পুজো শুরু। শনিবার শুরুও দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে শারদোৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। তবে শুরুতেই স্পষ্ট করে দেন এই শুধুমাত্র মণ্ডপের উদ্বোধন। কালকে মহালয়া মাতৃতর্পণ হবে, মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। এদিন দুপুরে প্রথমে হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পৌঁছন মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ। সেখান থেকে চলে যান টালা প্রত্যয়। এবছর উত্তর কলকাতার এই পুজোর শতবর্ষ। টালা প্রত্যয়ের থিমের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী, নাম দিয়েছেন বীজ অঙ্গন। শুভ আমায় বলেছিল যে দিদি আমরা একটা বীজ অঙ্কন করছি, আমাদের একটা থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি, অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি, এটা ওদের আবদার। ববের ওই ঠাকুরের চোখ আঁকা আর হচ্ছে ওদের থিম, ধান্যে ভরে এটা লেখা এবং সুর করা আমার। টালা প্রত্যয় থেকে দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রীর মণ্ডপের উদ্বোধন ঘিরে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে, তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক, নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। এটা ক্লিয়ার মেসেজ। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 100 বার হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি সব ধর্মকে সম্মান করেন, ভালোবাসেন। তার বাড়িতে কালী পুজো হয়, নিজে সন্তোষী মাতার পুজো করেন, বগলামায়ের মন্ত্র তার ঠোঁটে। দয়া করে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন। এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন মঞ্চ থেকে বাংলা, বাঙালি ও পরিযায়ী শ্রমিক ইস্যুতেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores they are working in Bengal.
আই এম ভেরি হ্যাপি। আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। ওনার তো দুটো চার্টার আছে, ওনাকে বলবো পুজোর কদিন আপনি শুরু করুন ভুবনেশ্বর থেকে, পুনে, মুম্বাই, তারপর দিল্লি হয়ে আপনি পাটনা হয়ে ফিরে আসুন। তাহলে দুর্গাপূজায় বাঙালিদের উৎসাহটা এটা দেখে আসবেন। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাছাই করা 30-35 জন নেতা, এমএলএ, এক্স এমএলএ, এমপি, এরা প্রবাস করে ফিরলেন, তো দেখে এসেছেন বাঙালিরা কেমন আছে, কেমন পুজো করছেন। এদিন মুখ্যমন্ত্রী জানান আগামী কয়েকদিনে তিনি নিজে উপস্থিত থেকে অথবা ভার্চুয়ালি 3000 পুজোর উদ্বোধন করবেন। উজ্জ্বল মুখোপাধ্যায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আচ্ছা দেখুন, এবার যে প্রসঙ্গে আমাদের নজর রাখতে হচ্ছে যে দুশ্চিন্তা বাড়লো আমেরিকায় কর্মপ্রত্যাশী ভারতীয়দের। তার কারণ কি? H1B ভিসাকে আরো দামি করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে এই ভিসা পেতে হলে গুনতে হবে কত? 1 লক্ষ মার্কিন ডলার। আমেরিকায় কাজ পেতে প্রচুর ভারতীয় যান। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে চলেছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও। এবার থেকে বিদেশের অত্যন্ত দক্ষ কর্মীরাই শুধু কাজের সুযোগ পাবেন। নতুন নিয়মের ফলে আমেরিকার নাগরিকদের চাকরি সুরক্ষিত হবে, জানিয়েছে হোয়াইট হাউস। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন, অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এটা কতটা উদ্বেগের, কতটা আশঙ্কার, কাজের জায়গাটা কি আরো লিমিটেড, সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমরা তা নিয়েও আলোচনা করব। ভারত কি পদক্ষেপ নিতে পারে সেটাও থাকবে আমাদের আলোচনায়। কিন্তু তার আগে ট্রাম্প কি বলল, অর্থাৎ এই যে নতুন নিয়ম চালু করলো, সেই প্রতিবেদন আগে রাখবো আপনাদের সামনে। 50% শুল্কের পর 88 লক্ষ টাকার H1B ভিসা এবার আমেরিকায় গিয়ে কাজ করার ক্ষেত্রে উচ্চশিক্ষিত ভারতীয়দের সামনে বড়সড় বাধা তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয়দের কাছে শুল্ক বোমার পর এবার উড়ে এলো কার্যত ভিসা বোমা। শুক্রবার ভিসা সংক্রান্ত একটি নির্দেশনামায় সই করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলা হয়েছে, এতদিন যেখানে H1B ভিসা পেতে কয়েক হাজার ডলার খরচ হতো, সেখানে ট্রাম্পের নতুন নিয়মে কর্মীদের H1B ভিসার জন্য নিয়োগকারী সংস্থাকে প্রতি বছর গুনতে হবে 1 লক্ষ আমেরিকান ডলার, ভারতীয় মুদ্রায় যা 88 লক্ষ টাকার কাছাকাছি। We need workers, we need great workers, and this pretty much ensures that that's what's going to happen. H1B ভিসা হলো নন ইমিগ্রেন্ট অর্থাৎ অভিবাসীদের কাজের ভিসা। এই ভিসার ভিত্তিতে আমেরিকায় থাকা সংস্থাগুলি দক্ষতা অনুযায়ী বিভিন্ন দেশের পেশাদারদের নিয়োগ করে। প্রাথমিকভাবে 3 বছর এবং সর্বোচ্চ 6 বছর পর্যন্ত H1B ভিসার মেয়াদ বাড়ানো যায়। আমেরিকার নাগরিকদের সমবেতন পাওয়ার দাবিদার H1B ভিসাধারীরা। পরিসংখ্যান বলছে, শুধু গত বছরে H1B ভিসাধারীদের 71% ছিল ভারতীয়। দ্বিতীয় স্থানে থাকা চীনের নাগরিকদের H1B ভিসাধারীরা প্রায় 12%। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন, আমেরিকার নাগরিকদের বঞ্চিত করে বাইরে থেকে কর্মীদের এনে কাজ করাচ্ছে সংস্থাগুলি, ফলে সে দেশের বেকারত্ব বাড়ছে। এই অবস্থায় ভিসা নীতিতে বদল আনলো আমেরিকা। Current immigration system has been the H1B non-immigrant visa program. What this proclamation will do is raise the fee that companies pay to sponsor H1B applicants to $100,000. This will ensure that the people they're bringing in are actually very highly skilled and that they're not replaceable by American workers. So it'll protect American workers. অর্থাৎ এখন থেকে আমেরিকায় থাকা সংস্থাগুলিকে ভারত, চীন বা অন্য দেশ থেকে দক্ষ কর্মীদের সেখানে নিয়ে গিয়ে কাজ করানোর খরচ এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গেল। অন্যদিকে ট্রাম্পের সিদ্ধান্তে চিন্তায় আমেরিকায় কর্মরত ভারতীয়রা। H1B ভিসা অ্যাপ্লিকেশন ফাইল করে ফরেন ওয়ার্কার্সদের জন্য, তো তাদের এটা এফেক্ট করবে, অবভিয়াসলি এটা একটু এফেক্ট করবে। অলরেডি এখানে H1B যাদের ভিসা আছে তাদের ক্ষেত্রেও তারা যখন ভিসাটাকে রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশন দেবে, তাদের ক্ষেত্রেও এই 100,000টা অ্যাপ্লিকেবল হবে। আমেরিকার নতুন ভিসা নীতি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, আমেরিকায় নতুন ভিসা নীতি মানবিক দিক থেকে বহু পরিবারকে ক্ষতির মুখে ঠেলে দেবে। আমেরিকা এই সমস্যার দিকে যথোপযুক্তভাবে নজর দেবে বলে আশা করছে ভারত সরকার। চার্টার কোম্পানির পক্ষে তো এটা একটা বার্ডেন বলেই মনে হচ্ছে, কারণ হয়তো তারা 2-3 জনকে পাঠাতে চাইছে, তো সেক্ষেত্রে পার হেড কস্ট অনেক হাই হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই কস্টটাকে বিয়ার করবে আর কোম্পানিকে ইনিশিয়ালি করতে হবে, বাট তারপর যখন যেই কোম্পানি হয়ে তারা ক্লায়েন্টের হয়ে কাজ করবে অবশ্যই সেখানে একটু হাই বিলিং করতে হবে। লং টার্ম প্রজেক্ট এখন দেখতে হবে বেশি করে, তাহলেই পাঠাতে পারবে। ভিসা নীতির পাশাপাশি অভিবাসন নীতিতেও বড় পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প। চালু হলো গোল্ড কার্ড। আমেরিকার স্থায়ী নাগরিকত্ব পেতে দিতে হবে $10 লক্ষ।
ভারতীয় মুদ্রায় অঙ্কটা দাঁড়াচ্ছে প্রায় 9 কোটি টাকা। গোল্ড কার্ডধারীদের সুবিধাভোগী স্থায়ী বাসিন্দা হিসেবে গণ্য করা হবে। এদের আমেরিকায় স্থায়ীভাবে বসবাস ও কাজ করার পূর্ণ অধিকার থাকবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই নতুন নীতির ফলে কতটা প্রভাব পড়তে চলেছে এবং সবথেকে বড় কথা ভারতের ক্ষেত্রে এটা কতটা উদ্বেগের। আমাদের সঙ্গে রয়েছেন আইটি এক্সপার্ট শৈবাল চক্রবর্তী। আমি শৈবাল বাবুর কাছে শুরুতেই আসবো। আপনি সত্যি এই উদ্বেগের জায়গাটা, এই আশঙ্কার জায়গাটা যদি একটু বুঝিয়ে বলেন, কতটা অসুবিধার মধ্যে পড়তে চলেছে ভারতীয়? দেখুন, কারণ প্রথমে দেখুন শুল্ক চাপ, তারপর ভিসা চাপ। দেখুন, শুল্কের কথাটা আমি বলতে পারবো না, কিন্তু ভিসার কথাটা আমি বলতে পারি যে দেখুন এর দুটো সাইড আছে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। প্রথম হচ্ছে যে H1B-তে যারা যান তারা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসাতেই ইউএসএতে কাজ করছেন, কিন্তু সেক্ষেত্রে এই যে টাকাটা বাড়িয়ে দেওয়া হলো দুম করে কয়েক হাজার ডলার থেকে $1,00,000, সেক্ষেত্রে এই টাকাটা কে পে করবে? নিশ্চয়ই কোম্পানিগুলো যারা আপনাকে নিয়ে গেছে তারা পে করবেন, এবং সেক্ষেত্রে কোম্পানির খরচ আপনাকে নিয়ে রাখার জন্য প্রত্যেক বছর এই টাকাটা পে করতে হবে, যার জন্য এক্সিস্টিং যারা গেছেন তাদের জন্য সেক্ষেত্রে কোম্পানির টাকাটা খরচা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে কোম্পানি হ্যাজ টু ডিসাইড যে না আপনাকে আমি রাখবো নাকি এটা আমি আউটসোর্সিং মডেলে কোনো এই কাজটাকেই সেম কাজটাকেই আমি ইন্ডিয়াতে বসে কাউকে দিয়ে করাবো, যেটার খরচা অনেক কম পড়বে। সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে যেটা যে লোকটি আমেরিকাতে বসে আছেন H1B ভিসা নিয়ে, তারও তো ফ্যামিলি পরিবার সব কিছু আছে, সেক্ষেত্রে তার লুজিং দ্য জব এই প্রবাবিলিটিটা খুব হাই। দিস ইজ দ্য নেগেটিভ সাইড অফ ইট। পজিটিভ সাইডটা কি? পজিটিভ সাইড হচ্ছে আউটসোর্সিং উইল বুস্ট আপ। কারণ যে কাজটা আজকে যার জন্য একটি ছেলে বা একটি মেয়ে হয়তো ভারতবর্ষ থেকে আমেরিকাতে গেছিলেন H1B ভিসা নিয়ে এবং কাজ করছেন, সেই কাজটা যদি ইন্ডিয়াতে ফিরে আসে, ইন্ডিয়ার আউটসোর্সিং জন্য লোক বেশি লাগবে এবং সেক্ষেত্রে আমরা আউটসোর্সিংয়ের এমপ্লয়মেন্ট বা বুস্ট আপ করতে পারে। কিন্তু প্রবলেম যেটা এই দুটোর মধ্যে কি হবে এটা ডিসাইড করা এখনই ক্ল্যারিটি না আসা অবধি খুব মুশকিল। পুরোটা যতক্ষণ ক্ল্যারিটি আসছে না আমাদের কাছে। এখানে একটা জিনিস খুব বলা দরকার যে আমেরিকাতে বসে যে প্রত্যেক বছর এই যে ভিসা ফিটা দিলে তাতে আপনার জব কতটা সিকিউর থাকবে এটা কিন্তু এনশিওর করতে হবে এই কোম্পানিগুলোকে। কারণ আপনার অনেক বড় বড় কোম্পানি আছেন যারা মাল্টিন্যাশনাল বা হয়তো আপনার 100 জনকে পাঠিয়েছেন বা 200 জনকে পাঠিয়েছেন আমেরিকাতে কাজ করার জন্য, কিন্তু যারা ছোট কোম্পানি তাদের ক্ষেত্রে $1,00,000 পে করে এমপ্লয়ীদের দিয়ে কাজ করানোটা কিন্তু খুব কঠিন। তারা কিন্তু সেটা অ্যাফোর্ডেবিলিটি থাকবে না, এবং সেক্ষেত্রে তাদের ডিসিশন নিতে হবে যে তারা কি করবেন। তারা কি ফেরত পাঠিয়ে দেবেন নাকি এখান থেকে আউটসোর্সিং মডেলে ইন্ডিয়াতে বসে কাজ করাবেন। কাজে যতক্ষণ না অবধি ক্ল্যারিটি পুরোপুরি আসছে ততক্ষণ এটা বলা খুব মুশকিল যে এটা কোন পথে হতে বেনিফিট হবে ভারতের ক্ষেত্রে, নাকি ইট উইল বি এ লুজিং সাইড ফর ইন্ডিয়া। একদম। আমি শৈবাল বাবুর কাছে আসবো, তবে তার আগে একটু রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, একের পর এক ট্রাম্পের খাড়া, একটা বিষয় দেখুন, ট্রাম্পের সঙ্গে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারপরেই আবার ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে, তারপরেই আবার ট্রাম্প কোথায় গিয়ে একটা ক্ষোভ প্রকাশ করলেন রাশিয়া থেকে তেল কিনা নিয়ে, সেই শুল্ক চাপানো সমস্তটা, এরপরে একেবারে চাকরির দিক থেকে একটা কোথাও খাড়া নেমে আসা, এই যে ঘটনাক্রমটা কিভাবে দেখছেন? হ্যাঁ দেখুন, ভারতকে ক্রমশ চাপ দেওয়া সেটাই লক্ষ্য। ওনার ভারতের যে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক উনি বজায় রেখেছেন, যেটা উনি মনে করছেন বিপদ হলে কোনো সংকট যদি বাড়ে কোনো কারণে তাহলে সেটাকে কাজে লাগাবে। এছাড়া কিন্তু ভারতকে উনি বন্ধু হিসেবে দেখেন না। প্রথম কথা হচ্ছে যে রাশিয়ার তেল উনি বলছেন, কিন্তু এটা বোধহয় লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে আমেরিকার প্রোডাক্ট কি করে ভারতবর্ষকে বিক্রি করা, পার্টিকুলারলি এগ্রিকালচারাল প্রোডাক্টস এবং ডায়েরি প্রোডাক্টস, সেটা আমরা মেনে নিই বলে এই একের পর এক চাপ দিচ্ছেন। দেখুন, এই যে আমাদের লোকেরা আমেরিকায় যায় H1B ভিসা, তারা যে সেখানে টাকা রোজগার করে এবং যেটা পাঠায়, সেটা প্রায় আমি দেখছিলাম যে $32 বিলিয়ন, $32 বিলিয়ন। একটা সময় ছিল আমাদের যারা গালফ দেশে গিয়েছেন সেখান থেকে সবচেয়ে বেশি টাকা, ইউএই থেকে সবচেয়ে বেশি টাকা ভারতবর্ষের রেমিটেন্স হিসেবে আসছে। এখন আমেরিকা হয়ে গেছে। আমেরিকা থেকে মানুষ যারা যাচ্ছেন পার্টিকুলার H1B ভিসা, এবং তারা ওই প্রথমে 3 বছর থাকে, তারপরে আবার 3 বছর রিনিউ করে, পার্মানেন্ট রেসিডেন্স হয়ে গেল, ও দেশেই থেকে যায়, না হলে ফেরত চলে আসে। এরা কিন্তু বড় টাকা, এরা বছরে প্রায় $1 কোটি ইন্ডিয়ান ডলারে রোজগার করে অন অ্যাভারেজ, এবং অনেকটা যেহেতু ফেরত চলে আসার একটা ব্যাপার থেকে যায়, তারা কি করে দেশি টাকাটা পাচ্ছে। এবং $32 বিলিয়ন ইজ নো জোক। এবং আমেরিকা বা ইংল্যান্ড মিশিয়ে আজকে $50 বিলিয়ন আমরা রেমিটেন্স হিসেবে পাচ্ছি, এবং রেমিটেন্স আজকে একটা বড় সোর্স অফ ইনকাম। নেপালে আমরা দেখলাম যে নেপালের জাতীয় আয় 30% আসে রেমিটেন্স। আমাদের অত না আসলে যথেষ্ট টাকা আসে, এবং দুই জায়গায় দেখুন,
আমাদের এক্সপোর্টের একটা বড় মার্কেট ছিল, প্রায় 86 থেকে 100 বিলিয়ন ডলার আমরা আমেরিকায় ব্যর্থ করতাম। সেখানে আঘাত, সেখানে কর বসিয়ে দেওয়া, যাতে করে আমাদের প্রোডাক্ট আমেরিকায় বিক্রি না হয়, এটা চেষ্টা। এবং তার সঙ্গে এখন এই যে 32 বিলিয়ন ডলার মতন আমাদের রেমিটেন্স, সেটা করে আটকে দেওয়ার চেষ্টা। তো ভারতকে কি করে ভাতে মারা যায় সেই চেষ্টাই করছে, অর্থাৎ আত্মসমর্পণ করে আমরা যা বলবো তাই করতে চাই। আমি তোমায় ফোন করেছি যুদ্ধ থামার, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামানো, তুমি সেসব বলতে পারবে না। আমি বলি এই যে ভারত বলেছে যে আমেরিকার প্রেসিডেন্টের কোনো অবদান নেই, কেন আমরা কোনো তৃতীয় পক্ষের কোনো ধরনের ইন্টারভেনশন হস্তক্ষেপ আমরা আমাদের পরিস্থিতি নেই। আমরা পাকিস্তানের সঙ্গে আমরা নিজেরাই সমাধান করি। সুতরাং তোমার কথা আমরা সেটা বলতে পারছি, সেটা আমরা বলে দিয়েছি। নোবেল প্রাইজটা প্রায় আটকে গেছে, তারপর ভীষণভাবে খুব ক্ষুব্ধ হয়ে উঠেছে। এখন যেটা উনি করলেন তাতে বোঝা যাচ্ছে যে ভাবছেন যে ভারত এতে বিরাটভাবে আটকে যায়। কিন্তু আমি মনে করি এটা দেখুন ব্রেন ড্রেন, ভারতবর্ষের ব্রেন আমেরিকায় চলে যাচ্ছিল, কেননা আমাদের দেশে সে ধরনের শক্তি নেই। এই H1B ভিসা 72% ইন্ডিয়ান, চায়না থেকে 11%। এখন ব্যাপারটা হচ্ছে চায়না কেন কম যাচ্ছে, দেশের ভেতরে শক্তিটা আছে, সেখানকার যারা শিক্ষিত মানুষ দেশের ভেতরে তাদেরকে কাজে লাগানো যাচ্ছে, তারা নানান ধরনের ব্যবসা করতে পারছে, স্টার্ট আপ করতে পারছে, এবং তারা সরকারি উদ্যোগের মধ্যে জড়িত হতে পারছে। আমাদের দেশের সে স্কোপটা নেই, তারপরে সব চলে যাচ্ছে। বড় সংখ্যক মানুষ তারা যাচ্ছে। আপনি দেখুন, এটা যদি 2024-এর ডেটা যদি দেখি, প্রায় মানে রিনিউয়াল এবং নিউ অ্যাপ্লিকেশনস নিয়ে প্রায় 4 লক্ষ মানুষ যাচ্ছে, 4 লক্ষ মানুষ যাচ্ছে। এবং এদের পরিবার যে ডিপেন্ডেন্ট, যদি স্পাউস ডিপেন্ডেন্ট চিলড্রেন, H4 ভিসা তাদেরকে দেওয়া হয়। তো যাই হোক, এই সব মিশিয়ে তারা তো মোটামুটি সেখানে আনন্দে ছিল। আমেরিকাকে তাদের দেশ বলে না করলেও সেখানকার অগ্রগতিতে তাদের অবদান ছিল, ভারতের অগ্রগতিতে তাদের অবদান ছিল। ভারত তাদের লেখাপড়া শিখিয়েছে, তারা টাকা পাঠিয়ে সেই অবদানটা অনেকটাই মেটাবার চেষ্টা করছে। এই জায়গায় দেখুন যেটা ঘটার সম্ভাবনা আছে, একটা ডিস্টার্বেন্স, যেটা আমার আগে যিনি বলছিল, খুব সুন্দর বলছিল, ফ্যামিলি ডিস্টার্বেন্স হওয়ার সম্ভাবনা আছে। যে এই ফ্যামিলিগুলো সেখানে ছেলেপুলেরা লেখাপড়া শিখছিল, H4 ভিসা অনুযায়ী তারা কেউ কাজ করছিল, তাদের অনেককে ফেরত চলে আসার সম্ভাবনা। এই ফল তাদের ভুগতে হবে, যেটা রাজাগোপাল বাবু বলছিলেন। কিন্তু দেখো তরুণজ্যোতি, বিরোধীরা তো বলছেন যে এটার জন্য দায়ী হচ্ছে ভারতের বিদেশ নীতি, মানে যেভাবে একের পর এক শুল্ক চাপ, ভিসা চাপ, যেটা কিছুক্ষণ আগে রাজাগোপাল বাবু বলছেন না, যে ভারতকে একেবারে ভাতে মারার চেষ্টা করছে আমেরিকা। মানে আমি হিরো, আমি ঠিক করে দেবো যে তো তোমরা কি করবে। বিরোধীরা কি বলছে আগে ঠিক করে নিক, কারণ বিরোধীরা বলছিল নাকি আমেরিকার চাপে ভারত নথি স্বীকার করে যুদ্ধ থামিয়ে দিয়েছিল। ইফ দ্যাট ইজ ট্রু, তাহলে পরবর্তী ঘটনাগুলো মিথ্যে। পরবর্তী ঘটনা যেগুলো হচ্ছে সেটা যদি সত্যি হয়, তাহলে আগেরটা মিথ্যে। এটা তো ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের ওটাকে ইন্ডিয়া ইগনোর করেছে, তারপরে তো ইস্যুগুলো হচ্ছে। তোমাকে সিম্পল কথা বলি, একটা দেশের ঋণ হচ্ছে $37 ট্রিলিয়ন। সে দেশটা পাগল হয়ে গেছে, এবং তার সেই ঋণটা রিকভার করার জন্য হোয়াট দে আর ট্রাইং টু ডু, ওখানকার সিটিজেনশিপ লাগতে গেলে একটা বিশাল টাকা লাগবে, ওখানকার H1B ভিসাটা কেউ গেলে টাকাটা বিশাল টাকা দিতে হবে। দেখো একটা পরিসংখ্যান বলছে শুধু গত বছরে H1B ভিসাধারীদের 71% ছিল ভারতীয়। শেষ করতে দাও। এই পুরো ইস্যুটা খালি ইন্ডিয়ার জন্য অ্যাপ্লিকেবল কিন্তু হয়নি, এটা থ্রু আউট ওয়ার্ল্ডে হয়েছে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং, আমেরিকার যেটা চাহিদা ছিল সেটা যদি পূর্ণ হতো, আগে আমরা ভারতীয়রা ভাবি নিজেদের কথা, এক্স্যাক্টলি আমার ভারতীয় কথাই ভাবছি, সেই চাহিদা পূর্ণ হতো, এখানকার ডেয়ারি ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, চাষিরা মারা যেত, তারা শেষ হয়ে যেত। ভারত সরকারের কি উচিত ছিল নথি স্বীকার করা? আমরা উল্টো ভাবি না। ইন্ডিয়াতে দাদা আসে আরও ভালো বলবেন, আইটিতে সার্ভিস প্রোভাইডার ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়া ইজ ব্লুমিং, ইন্ডিয়া ইজ প্রোভাইডিং সার্ভিস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সেটা যদি হচ্ছে, এই কোম্পানিগুলো যাদেরকে নিয়ে যাবে, প্রেশারটা তো পড়বে কোম্পানির ওপর। তো কোম্পানিগুলো আউটসোর্সিংয়ের কথা অবভিয়াসলি ভাববে, অন্য জায়গায় এস্টাবলিশমেন্টগুলো বাড়বে। তো এটা আশীর্বাদ না অভিশাপ, এটা নিয়ে তর্ক থাকতে পারে। তো অ্যাপারেন্টলি আজকে দেখে মনে হচ্ছে ইজ এ গুড সাইন ফর ইন্ডিয়া, আইটি ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া উইল ব্লুম। আমি প্রথমে যেটা বলবো যে বিদেশ নীতির কথাটা আপনি বললেন পাপিয়া, দেখুন 1991 সালের পর থেকে যখন এক মেরু বিশ্ব তৈরি হলো এবং সোভিয়েত পতনের পর থেকে, সেই সময় আমাদের বিদেশ নীতি কিন্তু আস্তে আস্তে সরতে শুরু করেছে। আপকি বার ট্রাম্প সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, এবং সেইটার পর আমরা দেখতে পাচ্ছি যে বারবার করে প্রত্যেকটি ক্ষেত্রে ট্রাম্প যখনই মানে আগেরবার ক্ষমতায় এসেছিলেন বা এখন যখন ক্ষমতা এসেছেন, আরও আগ্রাসীভাবে তার নিজের যে স্বার্থ, সেই স্বার্থের বাইরে কিন্তু কখনো তিনি আসছেন না। সেটা শুল্ক চাপানোই হোক, বা আজকে যখন এই নতুন করে এই নতুন নিয়মটা করা হলো ভিসার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার যে নীতি, এই যে অভিবাসন নীতি বলুন, এখানে থাকতে গেলে এত টাকা দিতে হবে বলুন, এই প্রত্যেকটা এইটা হচ্ছে আসলে ফার রাইট উইং নীতি। ফার রাইট উইং পৃথিবীতে ফার রাইট উইং যে উত্থানগুলো হয়েছে বিভিন্ন জায়গায়, তাদের এই নীতিটাই হচ্ছে
একেবারে নিজস্ব যে রাষ্ট্র তাদের বাইরে আর অন্য কোনো কিছু ভাববো না। আমরা একটা সময় জোট নিরপেক্ষ নীতিতে আমরা চলতাম, ভারতবর্ষের যে বিদেশ নীতি সেটা চলতো সেই পদ্ধতিতে, সেটা থেকে সরে এসে আজকে আমরা আত্মসমর্পণ করছি কোথাও কোনো একটা জায়গায়। আমরা তাদের শর্ত না বলে এখানে বহু ভারতীয় তাকিয়ে রয়েছে যে এক্ষেত্রে ভারত সরকার কি পদক্ষেপ নিতে চলেছে। সেক্ষেত্রে যারা কর্মপ্রত্যাশী আমেরিকায়, সে যদি এইরকম আশঙ্কা, এই উদ্বেগের জায়গাটা তৈরি হয়, শৈবাল বাবু, তারা কি করতে পারে? তারা কি অন্য দেশে শিফট হতে পারে? দেখুন, একটু ছোট্ট ফ্ল্যাশব্যাকে যাওয়া প্রয়োজন। 90s-এ 90-এর দশকে যখন আউটসোর্সিং মডেল আইটি শুরু হয়েছিল, তখন কিন্তু এই কারণে শুরু হয়নি যে শুধু ইন্ডিয়াতে বা চায়নাতে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কাজটা অফলোড করিয়ে নিলে শুধু খরচা বাঁচবে বা কম টাকায় কাজটা করিয়ে নেওয়া যাবে। বিকজ আমেরিকাতে এবং অন্যান্য কান্ট্রিজগুলো যারা আউটসোর্সিং মডেলের জন্য করছিলেন যেসব অর্গানাইজেশনগুলো, তাদের কাছে কিন্তু নিজেদের দেশে এই স্কিল সেটটা ছিল না যেটা ইন্ডিয়ার কাছে ছিল, এবং যার জন্য এই H1B তখন থেকে শুরু হয় এবং এখানকার ছেলেমেয়েরা ওখানে H1B-তে যায়। এবং শুধু H1B না, এর সঙ্গে একটা L1 হয় যেটা টেম্পোরারি প্লেসমেন্ট বলে ইউএসএতে। সেক্ষেত্রেও প্রচুর ছেলেমেয়ে L1 এবং H1-তে কাজ। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমেরিকাতে এখন কিন্তু পোটেনশিয়ালিটি অনেক কম। এখন কিন্তু মার্কেট ট্রেন্ডটা আস্তে আস্তে আমেরিকা থেকে ইউরোপের দিকে শিফট করছে, এবং যার জন্য মানে আমি জানি না, হয়তো আমেরিকান গভর্নমেন্ট যেটা ভাবছেন যে এখান থেকে আমার ছেলেগুলোকে H1B-তে সরিয়ে দিলে আমার নিজের দেশের ছেলেরা মেয়েরা চাকরি পাবে, তা কিন্তু নয়। বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট স্কিল সেট, এবং সেটার জন্য কিন্তু শুধু ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এই জায়গা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আপনাদের সামনে রাখবো, যেখানে তিনি আত্মনির্ভর হওয়ার কথা বলেছিলেন ভারতের। শুনুন। भारत को आत्मनिर्भर होना ही होगा। आत्मनिर्भर होने के अलावा भारत के पास कोई विकल्प नहीं है। 140 करोड़ देशवासियों का एक ही संकल्प होना चाहिए, चीप हो या शीप, हमें भारत में ही बनाने होंगे। আমি রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, এই ইন্ডিয়ান আইটি প্রফেশনালরা তারা এখন তাকিয়ে রয়েছেন ভারতের পদক্ষেপের দিকে। হ্যাঁ, দেখুন, মানে অর্থনীতিতে বলে যখনই কোনো চ্যালেঞ্জ আসে, যখনই কোনো প্রতিকূলতা তৈরি হয়, তখন উদ্যোগ এগিয়ে যাওয়ার একটা বাসনা তৈরি। আমাদের কাছে সেই ধরনের একটা সময় চ্যালেঞ্জ এসেছে, আমরা এটাকে কিভাবে নেব, বুঝেছেন? আমাদের যদি রাজনৈতিক নেতৃত্ব সঠিক না থাকতো, আমরা বুঝতাম আমাদের ভরাডুবি, আত্মসমর্পণই আমাদের একমাত্র পথ। যখন ভারতের একটা বলিষ্ঠ নেতৃত্ব রয়ে গেছে, অনেকদিন পর ভারতবর্ষ একটা বলিষ্ঠ নেতৃত্ব খুঁজে পেয়েছি, এই জায়গায় দাঁড়িয়ে এই চ্যালেঞ্জটাকে যদি আমরা নিতে পারি, আমাদের ব্রেন আর ড্রেন হতে দেব না, আমাদের এই ব্রেন আমাদের উন্নয়নে কাজে লাগবে। সুতরাং এই আত্মনির্ভর ভারতের কথা প্রধানমন্ত্রী বলছিলেন, একদম এই চ্যালেঞ্জ ভারত কিভাবে মোকাবিলা করে সেদিকে অবশ্যই নজর থাকবে। দেখুন, আশঙ্কার জায়গা যেটা তৈরি হয়েছে, H1B ভিসা দামি হওয়ায় আমেরিকায় কাজ হারাতে পারেন ভারতীয়রা, কেননা গত কয়েক বছরে আমেরিকা নির্ভরতা অনেকটাই কেটেছে বলে বিশেষজ্ঞরা দাবি করছেন। আবার এই নিয়ে রাজনৈতিক চাপানুতরও তুঙ্গে উঠেছে। আমি তরুণজ্যোতির কাছে আসবো। তরুণজ্যোতি, মহুয়া মৈত্র এক্সহ্যান্ডেলে লিখছেন যে 50% শুল্ক, $1 লক্ষ H1B ভিসা ফ্রি। সম্ভবত এবার একটু কম দামি বন্ধু বানাবেন মহুয়া মৈত্র যখন বলছে, আগে প্রশ্নটা করা উচিত এবার কার থেকে টাকা খেয়ে বলছেন, কিন্তু টাকা না খেয়ে তো প্রশ্নটা করেন না নর্মালি। দেখো, সিম্পল হিসাব, দাদা বলছো আত্মনির্ভর ভারতের কথা। যখন করোনা শুরু হয়েছিল, আমাদের দেশ ওটার সাথে ফাইট করতে পারবে, আমাদের কাছে পিপি ছিল না, কিছু না, আমরা করেছি। কিন্তু আজ এটাও সেম, উইল ফাইট ইট আউট। আত্মনির্ভরতা একমাত্র আসতে পারে বিকল্প বন্ধুত্ব তৈরি করতে পারলে এবং দাঁড়াতে পারি। সেই বিকল্প বন্ধুত্ব, বিকল্প বাজার, এই দুটো যদি আমরা তৈরি করতে পারি, নিশ্চিত আমরা এখানে ঘুরে দাঁড়াতে পারবো, এবং এইটা আমাদের পক্ষে নিয়ে আসতে পারি কিনা সেটাই আমরা চেষ্টা করবো। মানে আমেরিকা, শৈবাল বাবুর কাছে যাবো। শৈবাল বাবু, সেই পেশাদার লোক, মানে সেই দক্ষ লোক যদি আমেরিকা জোগাড় না করতে পারে, তাহলে আমেরিকার চলবে কি করে? আমেরিকার চলবে মানে আমেরিকার প্রবলেম হবে, কারণ হচ্ছে তাদের কিন্তু রানিং কস্ট বা ওভারহেড কস্ট অনেক বেড়ে যাবে। কারণ যে টাকাটা দিয়ে একটা ছেলেকে আপনি হয়তো 6 টাকা দিয়ে কাজ করাচ্ছেন, সেটা যদি আপনাকে 10 টাকা দিয়ে করাতে হয়, কোম্পানির রানিং কস্ট বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে কোম্পানির কোনো লাভ প্রফিট কমে যাবে। কিন্তু এই কাজটাকেই যদি আমরা আবার ইন্ডিয়াতে আউটসোর্স করে পাঠিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার আবার প্লেসমেন্টের বা লোকের জব অপরচুনিটি বাড়বে।
এখন এটা কি মডেল ওনারা করবেন বা কি মডেল করতে চান এবং একেবারে কি তারপরে মডেল পলিটিক্যাল ট্রাম্প করতে চান, কেন করেছেন, এই চুলচেরা বিশ্লেষণ চলবে এবং ভারত সরকার সেক্ষেত্রে কি পদক্ষেপ করে। অবশ্যই অনেক ভারতীয় কর্মপ্রত্যাশী ভারতীয় যারা আমেরিকায় কাজ করতে চান তারা তাকিয়ে রয়েছেন সেদিকে। আমাদের আজকের আলোচনা সরগরম প্লাস এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে।